করোনার দিনগুলোতে জীবন বাঁচাতে আত্মীয় পরিজন নিয়ে আমরা প্রত্যেকেই ঘরের কোণে ঢুকে পড়েছিলাম। রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল, বসে থাকেননি একজন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। প্রতিদিন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভিডিওতে কথা বলেছেন। খোঁজ নিয়েছেন বাংলাদেশের 16 কোটি মানুষের। মন্ত্রী থেকে সচিব, সচিব থেকে ডিসি, ডিসি থেকে এসপি, এসপি থেকে সিভিল সার্জন, এমনকি একজন সাধারণ নার্সের সঙ্গেও তিনি কথা বলেছেন। খোঁজ নিয়েছেন কিভাবে বিশ্ব মহামারী করোনাকে মোকাবেলা করা যায়। কোনো মৃত্যুই তার কাছে সুখবর ছিল না, কোনো মৃত্যুই তার কাছে কাম্য ছিল না। ফলে প্রতিদিন আমরা ঘরে বসে টেলিভিশনে সে লাইভ দেখেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যে দেশের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন। কিন্তু যেই স্বাস্থ্য বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নাগরিককে মৌলিক অধিকার বলছে, সেই স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা এখন সবারই জানা। যেই স্বাস্থ্য খারাপ হলে পরে আমরা হাসপাতালে যাই এক্স-রে করার জন্যে, ব্লাড টেস্ট করার জন্যে, এমআরআই করার জন্যে, আলট্রাসাউন্ড করার জন্যে, সিটি স্ক্যান করার জন্যে। প্রিয় দর্শক, এসএটিভি সংলাপে আমি রাশেদ কাঞ্চন আজকে সেই স্বাস্থ্য খাতের এক্স-রে করব, এমআরআই করব, আলট্রাসাউন্ড করব, ব্লাড টেস্টও করব। খুঁজে দেখার চেষ্টা করব দুর্নীতি কতদূর লম্বা হাত নিয়ে স্বাস্থ্য খাতকে ঝেঁকে বসেছে। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এসএ টেলিভিশনের এসএটিভি সংলাপে। আজকে আমাদের রয়েছে একটি মেধাবী প্যানেল যারা এই স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট। আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে আপনাদের জানাতে চাই গত 1 মাস ধরে আমার সব রিপোর্টাররা স্বাস্থ্য খাতে টর্চ লাইট ফেলেছিল, স্বাস্থ্য খাতের উপরে ফোকাস ফেলেছিল। স্বাস্থ্য খাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের বারান্দায় বারান্দায় ঘুরেছিল, তথ্যের জন্য এই সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করেছিল। স্বাস্থ্য বিভাগকে আমরা তথ্য চেয়ে চিঠি লিখেছিলাম, রিপোর্টার পাঠিয়েছিলাম, কোথাও আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি, কোথাও কোনো তথ্য পাইনি। বসে থাকেননি আমাদের রিপোর্টাররাও, তারা তথ্য সংগ্রহ করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নানান রিপোর্ট, দুদকের ফাইল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব তদন্ত বিভাগের অভিযোগ, নানান বিষয় নিয়ে হাজির হয়েছি। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকব। শুরুতেই দেখব আমাদের রিপোর্টার মানিক মিয়াজি গত 1 সপ্তাহ ধরে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য রিপোর্ট নিয়ে, স্বাস্থ্য খাত নিয়ে রিপোর্ট করেছেন। সেই রিপোর্টটি আগে আমরা দেখব এবং আজকের এসএটিভি সংলাপের ফাউন্ডেশন হবে এই রিপোর্টটিতে পাওয়া তথ্যগুলো। স্যালাইন মেলাইন সব কিনা লাগে, 3 দিনে 3000 টাকা খরচ হয়। একটা গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টসে চাকরি করছি, আমার তো টাকা পয়সা নাই। না না, ওনার কথা ঠিক। ক্যান্সার ট্রিটমেন্ট অনেক মূল্যবান ওষুধ, এগুলো সরকার আমাদের পরিপূর্ণ যা দরকার আমাদের দেয় না। যখন শেষ হয়ে যায় তখন ওনাদেরকে আমরা প্রেসক্রাইব করি কিনে আনার জন্য। অনিয়মার অব্যবস্থাপনার পাশাপাশি মিডিয়ার সমালোচনায় স্বাস্থ্য খাতে দুর্নীতির দায়ে গত বছর 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে বাধ্য হয় স্বাস্থ্য অধিদপ্তর। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 131 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 9টি মামলা রয়েছে। হাসপাতালের অনিয়ম নিয়ে মহা হিসাব নিরীক্ষক সিএজির কার্যালয় একটি প্রতিবেদন দেয়। তাতে চিকিৎসা উপকরণ গায়েব, সরঞ্জাম না পেয়ে ঠিকাদারকে বিল দেয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে ওষুধ কেনা সহ নানা অনিয়মে রাষ্ট্রের 30 কোটি টাকা ক্ষতি উল্লেখ করা হয়। সর্বোচ্চ অনিয়ম দুর্নীতি ধরা পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সৌরওয়ার্দী হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং মুগদা জেনারেল হাসপাতাল। আমাদের টেন্ডারটা চলে গেছে সিপিটিউতে, সেন্ট্রাল প্রকিউরমেন্ট একটা আছে, তার মাধ্যমে, যে কারণে এখন কিন্তু স্বচ্ছতা অনেকটা পরিপূর্ণ 100% হয়ে গেছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরের সমস্ত কেনাকাটা কিন্তু সিপিটিউর মাধ্যমে ইলেকট্রনিক টেন্ডারিং সিস্টেমে হচ্ছে। সুতরাং দুর্নীতি এখন থাকবে না বললেই চলে। তবে মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটা, ব্যবহার ও সংস্কারে বর্তমানে কোনো দুর্নীতি অনিয়ম নেই বলে দাবি সিএমএসডির পরিচালকের। যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে সেটা হচ্ছে একটি ধারণাগত বক্তব্য। আমরা ধারণাগত বক্তব্যের উপর কোনো কথা বলতে চাই না, আমরা প্রমাণকের উপর কথা বলতে চাই। আর আপনারা যদি সিএমএসডির জায়গায় আমরা আসি, তাহলে লক্ষ্য করবেন ক্রয়ের জন্যে সরকারের কিন্তু নির্দিষ্ট আইন আছে, বিধি আছে,
এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষ আছে যাদের থেকে অনুমোদন নিতে হয়। আমি যদি আইন মেনে চলি, আমি যদি বিধি অনুসরণ করি এবং যথাযথ কর্তৃপক্ষ যদি আমার আইন ও বিধি পরীক্ষা করে অনুমোদন করেন, তাহলে কি আর দুর্নীতির সুযোগ থাকবে? স্বাস্থ্য খাতে বিরাজমান অনিয়ম দুর্নীতির বিষয়ে গবেষণা করে এসব রোধে যথাযথ পদক্ষেপ নিতে 15 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। মানিক মিয়াজি, এসএটিভি, ঢাকা। দর্শক, স্টুডিওতে রয়েছেন ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, ডাক্তার আব্দুল তুষার, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ক্যাপ্টেন আইনুল হক, তিনি একজন ভুক্তভোগী, পেশায় তিনি মাস্টার মেরিনার, ইউকেতে কাজ করেন। রয়েছেন আমাদের রিপোর্টার মানিক মিয়াজি। এছাড়া আমাদের সঙ্গে যোগ দিবেন জুমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা, ডাক্তার রেজাজ আহমেদ যুক্তরাষ্ট্রের সান্দিয়াগো থেকে যোগ দেবেন, আকিদুল ইসলাম গণমাধ্যম কর্মী অস্ট্রেলিয়া থেকে যোগ দেবেন, শওকত আলী সাগর যোগ দেবেন টরন্টো কানাডা থেকে, আবু হানা মোর্শেদ জামান পরিচালক সিএমএসডি এবং ব্রিগেডিয়ার জেনারেল নাজবুল হক পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং স্বাস্থ্যমন্ত্রীর একটি বক্তব্য আমরা অফ-করে আপনাদের জন্য রাখছি। আলোচনা শুরু করতে চাই। সবার আগে স্বাস্থ্য বিষয়ক রিপোর্টটি আমরা দেখলাম। এখন এ বিষয়ে বক্তব্যটা শুরু করার জন্য আমি অনুরোধ জানাবো ক্যাপ্টেন আইনুল হক, ভুক্তভোগী। তিনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন, মাস্টার মেরিনার, ইউকেতে কাজ করেন। তার পরিবারে ঘটে যাওয়া একটি কঠিন ঘটনা আপনাদের সামনে তিনি খুব সংক্ষেপে বর্ণনা করবেন। ক্যাপ্টেন আইনুল, জানি এ ধরনের অনুষ্ঠান বর্ণনা করা কঠিন, কিন্তু এই কঠিন সময়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জাতির এই কঠিন সময়ে আপনাকে তো কঠিন অনুভূতির প্রকাশটা করতেই হচ্ছে। ধন্যবাদ রাশেদ ভাই। পৃথিবীতে পিতার কাঁধে পুত্রের লাশ সবচেয়ে ভারী বোঝা, এবং এটার ফলাফল হচ্ছে এই সরকারের চরম ব্যর্থতা, চরম অব্যবস্থাপনা। শুধু এই সরকার না, সাবসিকুয়েন্টলি লাস্ট 50 ইয়ার্স। এবং দ্বিতীয় হচ্ছে ডক্টরস, 90% ডক্টরস আর আনফিট, অ্যান্ড দে আর উইলিংলি আনফিট। সব প্রফেশনাল ট্রেনিং তাদের আছে, বাট তাদের নিয়ত, ওই যে বললেন না মেয়ে দুটোতে ঘটনাগুলো বললো রিপোর্টে, এই কাঞ্চন ভাই বললো, এই সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমরা ঘন্টার পর ঘন্টায় অনিয়মগুলো বলতে পারবো, বাট হোয়াট ইজ দ্য সলিউশন? আপনার টপিকটা খুবই সুন্দর। স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, লাগাম টানবে কে? আমরা টানবো। এখন পাকিস্তান ব্রিটিশ নাই, এখন আমরাই। স্বাস্থ্যমন্ত্রী আমার ভাই, প্রধানমন্ত্রী আমার আপা, সো উই মাস্ট সলভ ইট। গ্রুপ দুইটা, আমরা হচ্ছে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। সরকার আমাদের জন্য জায়গা করবে যে হ্যাঁ তোমরা পাবলিক বা প্রাইভেট এখানে এসে কাজ করো। এটা আমাদের দেশ, আমাদের ট্যাক্স পেয়ার্স মানিতে চলে, এই জন্য ওনাদের নাম হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। যদি সংক্ষেপে একটু বলতেন যে আপনার সন্তানের কি হয়েছিল। আমার ছেলে ক্লাস 11-এ পড়ে, নাদিম শাহরিয়ার। আমি পিজিতে নিয়ে আসলাম, আগের সপ্তাহে ট্রিটমেন্ট দিল, ইট ডাজন্ট ওয়ার্ক। 7 দিন পর আবার নিয়ে আসলাম ফলো আপের জন্য, ICDDR 7টা টেস্ট দিল। তারপরে জ্বর 101 ডিগ্রি থেকে 107 ডিগ্রি ওঠে। কোনো ডাক্তার ধরতে পারে না, কমাতে পারে না। একটা জানোয়ারেরও 107 ডিগ্রি জ্বর আসে না, আই এম সরি টু সে। তারপরে পিজিতে অ্যাডমিশন লিখেছে, ব্যাক সাইড অফ দ্য প্রেসক্রিপশন। ভর্তি করতে গেছি, বলছে ভাই এখানে এই সিটের আমাদের অভাব আছে, তো ইফ ইউ আর এ মিনিস্টার অর এমপি আর PM-এর টেলিফোন লাগবে। হোয়াট এ রিডিকুলাস থিং। আমার দেশ নিয়ে আমার সবচেয়ে বেশি আক্ষেপ। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 52টা দেশ ঘুরেছি। ক্যাপ্টেন আইনুল হক, আপনার কথা আরো শুনতে চাই। হাসপাতালে ভর্তি হতে হলে মন্ত্রীর কল লাগবে, প্রধানমন্ত্রীর কল লাগবে। 50 বছরে যদি এই হয় আমাদের সিস্টেমের অবস্থা। আমরা যেতে চাই ডাক্তার আব্দুল তুষারের কাছে। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নিজে একজন চিকিৎসক এবং বাংলাদেশের একজন প্রগতিশীল নাগরিক। বিশেষ করে করোনার দিনগুলোতে আমরা তাকে সোচ্চার দেখেছি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে, আলোচনা করতে, পথ দেখাতে। তার অনেকগুলো বক্তব্য পরবর্তীতে সরকার উদ্যোগও নিয়েছে। ডাক্তার আব্দুল তুষার, রিপোর্টটি দেখার পর এবং ক্যাপ্টেন আইনুল হকের ব্যক্তিগত অভিজ্ঞতা শোনার পর আপনাকে আর আমার আর কোনো প্রশ্ন করবার নেই।
না, প্রশ্ন না করলে তো আসলে উত্তর দেওয়া কঠিন, কিন্তু আমরা পুরো ঘটনাটি বুঝতে পারিনি আসলে। আইনুল হক সাহেব ইমোশনালি চার্জড অবস্থায় আছেন, ফলে আমরা পুরো ঘটনাটা বুঝতে পারিনি, ফলে মন্তব্য করা কঠিন। কিন্তু বাংলাদেশের যে হাসপাতালগুলি আছে, সরকারি হাসপাতালগুলি, প্রত্যেকটি হাসপাতালে তার যে কর্মক্ষমতা এবং তার যে রোগী ধারণ ক্ষমতা, তার চাইতে বেশি রোগী, তার চাইতে বেশি পরিশ্রম, বেশি কাজ সকলকে করতে হয়। কেননা সরকারি হাসপাতালগুলিতেই দরিদ্র, মধ্যবিত্ত এরা আসেন, এবং আপনি যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখবেন যে বিছানার তুলনায়, কর্মীর তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, এবং যে কারণেই হাসপাতালগুলি হিমশিম খায়। কে তাকে বলেছেন যে ভিআইপি হতে হবে বা কারো ফোন লাগবে, এটা যদি উনি বলতে পারতেন তাহলে এই বিষয়টি আমরা যাচাই করতে পারতাম। তবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য সাধারণ রোগীদের এটা লাগে না। আপনার নিশ্চয়ই মনে হয় না যে রাশেদ কাঞ্চন, যে হাজার হাজার রোগী হাসপাতালে শুয়ে আছে, তাদের সবার জন্য কি কেউ ফোন করেছে বলে আপনার ধারণা? এটা সঠিক না। যদি এমন হয়ে থাকে যে হাসপাতালে কোনো সিট নাই, কোনো কিছু নাই, বিশেষ ব্যবস্থা দিনে কেউ চাপ দিচ্ছেন ভর্তি করার জন্য, এরকম জায়গাতে হয়তো তদবিরের প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের স্বাভাবিক চিত্র। বাংলাদেশের রেলগাড়ির টিকিট কাটতে ঈদের সময় তদবির লাগে। ফলে যদি এইরকম হয়ে থাকে, এটা আমি বলবো যে এটা পুরো বাংলাদেশের চিত্র। হাসপাতাল বাংলাদেশের বাইরে কিছু না। হাসপাতাল কিন্তু এমন নয় যে এটি বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি হাসপাতাল। তাই পুরো ঘটনাটি বলতে পারলে আমি মন্তব্য করতে পারতাম, কিন্তু এই মন্তব্য আমি করতে পারি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তার ধারণ ক্ষমতার চাইতে বেশি রোগীকে চিকিৎসা দিয়ে থাকে। কেননা এই স্বাস্থ্য ব্যবস্থা একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নয়, এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাগৈতিহাসিক। এখানে ব্রিটিশদের করা আইন থেকে শুরু করে একদম গতকাল করা আইন পর্যন্ত নানা কিছু একসঙ্গে চলে, এবং যে কারণে এই স্বাস্থ্য ব্যবস্থায় কেউই দায় নেয় না, কারো কোনো দায় নাই। এবং এই স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখবেন যে দুর্নীতিরও বিচার হয় না, যারা নীতিবান তারা পুরস্কৃত হয় না। এই স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রিওয়ার্ড, পানিশমেন্ট কোনো কিছুই নাই, এবং না থাকবার ফলে যেটি হয়েছে, এটি যতই দিন যাচ্ছে ততই একটি, আমি বলবো যে ধীর গতির, এবং আমি বলবো যে কার্যকারিতা হারিয়ে ফেলছে এই স্বাস্থ্য ব্যবস্থা। জি, ডক্টর আব্দুল তুষার, আপনার বক্তব্যের পরে আমি বক্তব্য শুনতে চাই ডক্টর হারুন আল রশিদ, তিনি সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। কোনো পেশাজীবী সংগঠন যখন কথা বলেন তখন তারা তাদের স্বার্থ দেখেন, কোনো সরকারি কর্মকর্তা যখন কথা বলেন তখন সরকারের উন্নয়ন পরিকল্পনার কথাগুলো দম্ভভরে বলেন, কোনো রাজনৈতিক নেতা যখন কথা বলেন তখন রাজনৈতিক দলের এজেন্ডার কথা বলতে থাকেন। জনগণ যদি হয় রাষ্ট্রের মালিক, জনগণ যদি হয় সকল ক্ষমতার উৎস, জনগণের কথা বলবে কে? ডক্টর হারুন আল রশিদ, আপনার কাছে পরিষ্কার প্রশ্ন। আপনি একটি সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, এই সংগঠন বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যে বা স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয় সীমাহীন, সেই লাগাম টেনে ধরার জন্যে কোনো কি উদ্যোগ দেখেছে বাংলাদেশের মানুষ? অসংখ্য ধন্যবাদ রাশেদ কাঞ্চন ভাই। আপনার প্রশ্নের উত্তরের আগে আমি আসলে একটু সম্পূরক কথা বলতে চাই। আমাদের ক্যাপ্টেন, উনি অত্যন্ত আবেগপ্রবণ হয়েছেন, এবং আসলে এটা আবেগপ্রবণ হওয়ার মতোই ঘটনা, কারণ পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে ভারী জিনিস হয় না। তো সেই অবস্থায় উনি এই বয়সে উনি সেটা বহন করেছেন, ওনার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এটা আমাদের জন্য অত্যন্ত একটা বেদনা বিধুর আমি বলবো যে ঘটনা। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ, এবং বাংলাদেশের আমরা যদি মূল জায়গায় না যাই তাহলে কিন্তু এই কথাটা, ওনার কথার উত্তর দেওয়া যাবে না। আপনারা জানেন যে স্বাধীনতার 50 বছর আমরা পূর্তি হয়েছে, কিন্তু লাস্ট যে বাজেট এই করোনাকালীন টোটাল বাজেটের আপনার 5.3% হ্যাজ বিন অ্যালোকেটেড ফর আপনার হেলথ, হুইচ ইজ ভেরি ভেরি মানে নেগলিজিবল। আমরা পেশাজীবী সংগঠনগুলি এবং বিভিন্ন চিকিৎসক সমাজ থেকে আরম্ভ করে যারা সমাজ সচেতন লোকজন, সবাই কিন্তু আমরা এই স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বাজেট বরাদ্দের জন্য আমরা বারংবার বলছি এবং ভবিষ্যতেও বলে যাব, কিন্তু রেজাল্ট কিন্তু শূন্য। করোনার মতো এত বড় মহামারীর কালেও আমরা যে বাজেট দেখেছি, গত বাজেট চেয়ে এই বাজেটে বরাদ্দ ছিল 1,000 কি 2,000 টাকা, 2,000 কোটি টাকা। আপনার বক্তব্যের সুবিধার জন্য আপনাকে একটু তথ্য দিয়ে সাহায্য করতে চাই। 2021-22 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে
প্রস্তাবিত বাজেটে করোনা সংশ্লিষ্ট প্রকল্পগুলো সহ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাতে 32,731 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের 60%। আগের অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 29,245 কোটি টাকা। আগের অর্থ বছরের তুলনায় এবার 3,486 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে কোভিডের জন্য। জি। এটার বাইরেও সব মিলে যেটা বাজেটে যে বরাদ্দ, আমাদের জনসংখ্যা 18 কোটি, আপনি যদি হিসাব করেন তাহলে এটা বরাদ্দ অত্যন্ত অপ্রতুল। এবং প্রবলেমটা সেই জায়গায়, আপনি আজকে বাংলাদেশে টোটাল বেড সংখ্যা যদি ধরেন 1,41,000 সামথিং হসপিটাল বেড, আপনি 18 কোটি লোককে ভাগ করেন, এটা দেখবেন যে 1300 লোকের জন্য একটা হাসপাতালের বেড। তাহলে আমাদের ক্যাপ্টেন সাহেবের ছেলের যে আপনার বিছানা খালি নাই, সিল যে পড়েছে, দ্যাট ইজ ডিউ টু দ্যাট। আমার দেশের জনসংখ্যার তুলনায় আমরা সেইভাবে আমাদের সক্ষমতা বাড়াতে পারি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, আপনি যেই রাজনৈতিক দলের সংগঠন, আপনার ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব, আপনারাও ক্ষমতায় ছিলেন, আপনাদের সময় হয়তো করোনা হয়নি, বিভিন্ন ইস্যুতে ওই সময়ের স্বাস্থ্য অবস্থা ভঙ্গুর ছিল। প্রিয় দর্শক, আমাদেরকে একটু ফোকাস শিফট যেতে হচ্ছে ডক্টর এম এ আজিজ অধ্যাপক, তিনি মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। ডক্টর আজিজ, এই বলা হয়ে থাকে এই ধরনের সংগঠনগুলোর আশ্রয়ে প্রশ্রয়ে সরকারি কর্মকর্তারা ব্যাপক দুর্নীতি করে থাকেন। আপনারা এই সংগঠনগুলোর নেতারা সরকারি কর্মকর্তাদেরকে পরিচালনা করেন, পরামর্শ দেন, তলে তলে সব সেট। ধন্যবাদ আপনাকে। আপনার এই আনসারটা দেওয়ার আগে আমি ক্যাপ্টেন সাহেবের একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন সাহেব খুব আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলেছেন। দেখুন, বাংলাদেশের এই গত 50 ইয়ার্সের জার্নিতে যদি স্বাস্থ্য ব্যবস্থার কথা দেখেন, তাহলে আমি বলবো যে এই গত এক যুগে যদি আপনি লক্ষ্য করেন, মেডিকেল কলেজের সংখ্যা 112টি, এখন 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটাকে আমরা যারা অ্যাসোসিয়েশন করি চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি ছিল। এবং স্পেশালাইজড হাসপাতাল ঢাকা শহরে দেখেন একের পর একটি হচ্ছে, এবং এমন কয়েকটি হাসপাতাল আছে বিশ্বের কোথাও এত বড় হাসপাতাল নাই। লাস্ট যেটা প্লাস্টিক সার্জারি বার্ন ইনস্টিটিউট যেটা হয়েছে, এটা পৃথিবীর সর্ববৃহৎ হাসপাতাল। এরকম অনেক কয়েকটা হাসপাতাল হয়েছে। এবং হাসপাতালের শয্যা সংখ্যা, দেশ যত এগোচ্ছে জনসংখ্যা বাড়ছে, হাসপাতালও কিন্তু বাড়ছে। এই হারুন সাহেব যেটা বললেন, কয়েক লক্ষ বেড এই কয়েক বছরে তৈরি হয়েছে। এবং আপনার মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, আন্তর্জাতিক যে সুযোগগুলা, মানুষের গড়ায়ু বলেন, সব কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডও পেয়েছি বিভিন্ন সুযোগে। এই অ্যাওয়ার্ডটা বাংলাদেশ সরকার কেউ নিজে নিজে দেয় নাই, পৃথিবীর যারা মানে একদম রিনাউন্ড সংস্থা তারাই দিয়েছে বিচার বিবেচনা করে। সুতরাং এই জায়গাটায় আমাদের এগোয় না সেটা বলবো না। আপনি যেটা বললেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, সেই জায়গাটা একটা একাডেমিক হসপিটাল। ডক্টর তুষার সাহা বলেছে যে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে বেড ক্যাপাসিটি 1,500 হলে রোগী থাকে 3,500। চিকিৎসকের সংখ্যাও কিন্তু পোস্টিং প্লেস লিমিটেড, যে কয়টা পোস্ট আছে সেটাই দেয়, সেটা ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী থাকে, এবং চিকিৎসক যারা পোস্টে তার চেয়েও বেশি রোগী থাকে, তাদের কাজ করতে হয়। কিন্তু একাডেমিক হসপিটাল বঙ্গবন্ধু ইউনিভার্সিটি সেটা মানে বেড ছাড়া রোগী ভর্তি করে না, যে কয়টা বেড থাকে সেটাই ভর্তি করে, এটা একাডেমিক পারপাজে। সুতরাং এই জায়গাটায় অনেকটা লিমিটেশন অনেক জায়গায় থাকে, সেটা মন্ত্রী মিনিস্টার তদবির করলেও হবে না, এটা হলো বাস্তবতা। সেই জায়গাটা হয়তো আপনার বোঝার একটা বল আছে। আর আপনার ডাক্তারদের ক্যাপাসিটি বললেন, বাংলাদেশে আমি যদি একটা এক্সাম্পল দিই, এই যে আমাদের দেশে যে এখন শুধু 2টা স্পেসিফিক স্পেশালিটি, লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড হার্ট ট্রান্সপ্ল্যান্ট, এই 2টা ছাড়া বাংলাদেশে উন্নত বিশ্বের যে কোনো রকম সার্জারি আজকে হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, বাইপাস সার্জারি হার্টের, এইটা একসময় স্বপ্ন ছিল আমাদের কাছেও। এখন বাংলাদেশে 100টা সেন্টারে হচ্ছে বিটিং হার্ট, এবং পৃথিবীর উন্নত দেশের যেটা হচ্ছে সেটাই। অনেক সার্জারি আছে, ল্যাপারোস্কোপিক প্রসিডিউর আছে, উন্নত বিশ্বে যা হচ্ছে আমাদের দেশেও তাই হচ্ছে। না আমার কথা বলতেন, আই এগ্রি, না না এটা আমারই দেশ, বাট দিস ইজ আমাদের ভাই আপনি গান আছে, দালান দেখে দিছবিয়া খাগা মাছি দালান রাখেন না, আপনি সব আপনি বলেন, দরকার নাই, আপনি যখন ওকে আই টেক দ্য পয়েন্ট, তখন আপনি বলেন। জি পয়েন্ট আমি বাস্তব কথা বলতেছি, অবাস্তব কথা বলে লাভ আমি নাই। রুলো বাস্তব বলছি। না না, আপনার সময় আপনি বললেন, সেটা বলতে পারেন, আপনার রাইট আছে, অনলাইনে সব দেখতেছে বাংলাদেশে মানুষ। সুতরাং আমি বলতে চাচ্ছি যে
আমরা 50 বছরের জার্নিতে অনেক এগিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সমস্যা বাড়তেছে, সমাধান হচ্ছে, আবার যত ইনফ্রাস্ট্রাকচার বাড়তেছে, আমরা আগে দেখছি যে এই যে আমার হারুন ভাই বললেন, তারাও দেশ পরিচালনা করছেন, 200 ডাক্তারেরও চাকরি দিতে পারেন না, এখন হাজার হাজার ডাক্তারের চাকরি, গত 3 টেনিউরে 16,000 ডাক্তারের চাকরি হয়েছে, 22,000 নার্সের চাকরি হয়েছে, আর অন্যান্য জিনিস বাদ দিলাম। সুতরাং যতই ডিমান্ড হচ্ছে গভর্নমেন্ট ফুলফিল করতেছে, সেগুলো অনগোয়িং প্রসেস। আমি যেটা বলতে চাচ্ছি, উনি যেটা বললেন যে আমরা যারা চিকিৎসকদের সংগঠন করি, আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমাদের সংগঠন বলেন, আমরা সবসময় জনগণের চিকিৎসার অ্যাটমসফিয়ারটা যাতে ভালো থাকে, সেই অ্যাটমসফিয়ারে আমরা চিকিৎসকরাও যাতে কমফোর্টেবলি চিকিৎসাটা দিতে পারি, স্বাস্থ্যসেবা দিতে পারি, সেই প্রেক্ষাপটে কাজ করি। আজকে বাজেটের কথা বললেন, বাজেট বেশি দিয়েও কোনো লাভ নাই। এখন যে বাজেটগুলো বরাদ্দ হচ্ছে, বাজেটের অনেক টাকা ফেরত যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা হলো কেন ফেরত যাচ্ছে, সেইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ডক্টর আজিজ, আমরা একটু বিরতিতে যেতে হবে। বিরতিতে যাবার আগে দর্শকদেরকে একটু জানাতে চাই, দর্শক, বাজেট বাড়ে বুলেট ট্রেনের গতিতে, দুর্নীতি বাড়ে জেট প্লেনের গতিতে, সেবা বাড়ে কচ্ছপের গতিতে। ফিরে আসছি। দর্শক, বলছিলাম বাংলাদেশে সবার পরে বাতি নেভে গণভবনে, সবার আগে ভোর হয় গণভবনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী কাজ করেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে। আমরা এখন শুনতে চাই একজন বাবার কষ্টের কথা, কিভাবে তার চোখের সামনে তার যুবক সন্তান চিকিৎসা ভুলের কারণে মৃত্যুর মুখে পড়েছিল। ক্যাপ্টেন আইনুল। ধন্যবাদ রাশেদ ভাই। আমি এখানে লিখে আনছি নাদিম শাহরিয়ার ফাউন্ডেশন, সমস্যা নয় সমাধান। আই এম নট অ্যাকিউজিং এনিবডি, বিকজ ইউ আর মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। এই দেশটা 50 বছর স্বাধীন হয়েছে। আমার ইন্টিউশন কি, সিস্টেম উন্নতিতে সহায়তা প্রদান। প্লিজ ডোন্ট কোট মি রং। 3টি অতিরিক্ত কারণে আমার নাদিমের মৃত্যু হয়। নাম্বার 1, টু মাস এক্সেস অফ মিসম্যানেজমেন্ট, চরম অব্যবস্থাপনা। নাম্বার 2, অতিরিক্ত মোবাইল আসক্তি, বাচ্চারা পাবজি গেম খেলে, পাবজিরা। I confess my own ignorance, including my son. নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত চিকিৎসা অথবা ভুল সেবা। এখানে 2 পাতা প্রেসক্রিপশন আছে। একটা ছেলের 107 ডিগ্রি জ্বর উঠছে, তাকে 17 বছর ছেলেকে 17 প্রকারের অ্যান্টিবায়োটিক ইনজেকশন অল দিস ব্লা ব্লা দিয়েছে। লন্ডনে আমাকে বলছে যে আপনাকে একটা প্যারাসিটামল খাওয়াবো, উইল ইউ টেক ইট? আমি বলছি যদি হ্যাঁ বলি তাহলে খাওয়াই। আর কতগুলো চশমখোর ডাক্তার, কসাই, তারা আমার ছেলেকে তিলে তিলে গিনিপিগ হিসাবে মেরেছে ইন ফ্রন্ট অফ মাই আইস। আমি ক্যারেট কলেজের ছাত্রী, ক্লাস 7-এ খাকি পড়ছি, আমার 4টে মেজর জেনারেল ব্যাচমেট আছে। হু কেয়ার? দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই ল্যান্ড, আই হ্যাভ গট এভরি রাইট। নাম্বার 3, গত 12 জুন তারিখে পিজি হাসপাতালে লিখেও ভর্তি করেনি, কারণ পিজিতে নাকি ওয়ার্ড নাই, এটি শুধুমাত্র মন্ত্রী মিনিস্টার বড় লোকদের জন্য। কি সাংঘাতিক অবস্থাপনা! স্বাধীনতার 50 বছর ওকে চলছে। এটি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। দৃষ্টি আকর্ষণীয় করছি মাননীয় প্রধানমন্ত্রী। নাম্বার 2, একজন ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়, আর একটা সরকার বা সিস্টেম ভুল করলে সারা জাতি মারা যায়। প্লিজ 1 মিনিট। অতিরিক্ত মোবাইল আসক্তি বর্তমানের একটা অপ্রিয় সত্য হলো, প্রত্যেক পরিবারের ইয়াং ছেলেমেয়েরা পাবজি গেম খেলে। আমার সামনে বলে কি মার মার মার, এনিমি এনিমি। আমি একটা ধরছি, বাবা এনিমি বানাম করো তো, আঙ্কেল পারি না, মারছে দৌড়। জি, সো এই জন্য আমরা দায়ী, দে আর নট, দে আর দ্য ভিকটিম। ক্যাপ্টেন আইনুল হক, আপনার কষ্টটা আমরা অনুধাবন করতে পারছি। আমাকে এই মুহূর্তে একটু থামাতে হচ্ছে। আমরা সংযোগে পেয়েছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আপনি শুনছিলেন যে একজন সাধারণ নাগরিক চিকিৎসা ব্যবস্থার ভুলের জন্য কিভাবে তার সন্তানকে হারিয়েছেন, অপ্রাপ্তবয়স্কে অসময়ে, তার কষ্টের কথা শুনছিলাম আমরা। ডাক্তার আফম রুহুল হক পরিষ্কার প্রশ্ন, সরকারের মন্ত্রী ছিলেন, এমপি আছেন, রাজনীতি করেন, মানুষের জন্য কাজ করেন, একই সঙ্গে আপনি একজন খ্যাতিমান চিকিৎসক। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা খাত কি এরকম প্রত্যাশা ছিল 50 বছর পূর্তিতে? যে প্রসঙ্গেই হোক না কেন, কোনো কারণেই কারো মৃত্যুই আমরা চাই না। চিকিৎসকরা
মানুষের জীবন বাঁচানোর জন্যই সকল সময় সকল কাজ করে। প্রথম দিকে একটু কমেন্ট শুনেছিলাম, সেটি বলছিলেন যে 90-95 চিকিৎসকরা কোনো কাজের না। আসলে এটি সম্পূর্ণ ভুল এবং নট অ্যাকসেপ্টেবল। আপনার মনে রাখতে হবে যে কতজন মানুষ আসছে এই সময় যখন কথা বলছি তখন সরকারি হাসপাতালে কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসার অসুবিধা হতে পারে, কমপ্লিকেশন থাকতে পারে, বা চিকিৎসার ক্ষেত্রে ডায়াগনোসিস করার অসুবিধা হতে পারে। সবসময় তো সকলেই একবারে দেখেই ডায়াগনোসিস করা যায় না, যে যত বড় ডাক্তারই এখানে খুব খারাপ চিকিৎসা করি আমরা, তো আমি স্বীকার করবো না। তবে হ্যাঁ, আপনি 5 স্টারের ব্যবস্থাপনা তো আমার সরকারি হাসপাতালে পাবেন না। আমার সরকারি হাসপাতালে বিছানা আছে 200, রোগী থাকে 500, সুতরাং মাটিতে তো রোগী শুয়ে থাকবেই। আপনি আমাকে সেই ক্ষমতা দেন, বলবেন যে ইমার্জেন্সি রোগী যে বিছানা নাই একে ভর্তি করতে হবে না, তাহলে আমার 5 স্টারের মতো ক্লিন থাকবে এবং ব্যবস্থাপনাও ভালো থাকবে। মিসম্যানেজমেন্ট আছে এবং এই মিসম্যানেজমেন্ট কন্ট্রোল করতে হলে আমাদের যে ব্যবস্থাপনা আছে, সরকারি ব্যবস্থাপনা আছে হাসপাতাল ম্যানেজমেন্টের, সেই ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। সুতরাং আমাদের আজকে গ্রামে গঞ্জে কমিউনিটি ক্লিনিক থেকে আমাদের আল্ট্রা মডার্ন হসপিটাল, শেখ হাসিনা বায়োক্লিনিক বলেন, নিউরোসায়েন্স বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন, আজকে করোনারি বাইপাস বলেন, টোটাল হিপ বলেন, আপনি কিডনি ট্রান্সপ্লান্ট বলেন, সবকিছুই হচ্ছে। সেগুলো যে হচ্ছে না তা তো আপনি বলতে পারবেন না। সেটি করতে হলে আমাদের ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। জি, মাননীয় মন্ত্রী, আপনি বিদেশে স্বাস্থ্য খাতের সুব্যবস্থাপনার কথা বলছিলেন। আমরা ঠিক এই মুহূর্তে সংযোগে 3টি মহাদেশকে আমরা সংযুক্ত করেছি। সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন বিশিষ্ট গণমাধ্যম কর্মী, বাংলাদেশে সাংবাদিকতা করেছেন আকিদুল ইসলাম। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ফজলুল বারী, সাংবাদিক কলামিস্ট, অস্ট্রেলিয়া। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন ডাক্তার এজাজ আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ, সান্তিয়াগো, যুক্তরাষ্ট্র। আমাদের সঙ্গে রয়েছেন সওগাত আলী সাগর, প্রবাসী সাংবাদিক, কলামিস্ট, কানাডার টরন্টো থেকে। আমরা শুরুটা করতে চাই সওগাত আলী সাগর আপনাকে দিয়ে। আপনি একটি উন্নত রাষ্ট্রে সাংবাদিকতা করছেন, আপনার বাংলাদেশে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশের চিকিৎসা সেবা, চিকিৎসা ব্যবস্থাকে দেখার সুযোগ আপনার আছে, একই সঙ্গে উন্নত রাষ্ট্রের রয়েছেন। আমাদের সাবেক মন্ত্রী বলছিলেন আমাদের ব্যবস্থাপনা উন্নত নয়, এই খাতে আরও বরাদ্দ প্রয়োজন, লোকবল প্রয়োজন, ব্যবস্থাপনা উন্নয়ন করা প্রয়োজন। আপনি যদি বার্ডস-আই দিয়ে কানাডা এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, কি বলবেন? প্রথমত একটু বলি যে আমি বাংলাদেশ এবং কানাডা দুটি দেশের বাস্তব অবস্থার কারণে আমি পাশাপাশি রেখে তুলনা করব না, সেটি তুলনা করার মতো সমীচীন হবে না। তবে আমি কানাডার কথা বলি যে কানাডার স্বাস্থ্য ব্যবস্থাটি হচ্ছে পুরোপুরি পাবলিক ফান্ডেড। এখানে সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা পরিচালিত হয়। কানাডার সরকার ব্যবস্থা হচ্ছে 2 ধারার। আপনি ফেডারেল সরকার, তার কাজ হচ্ছে যে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবার স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া, যে রাষ্ট্র কি স্ট্যান্ডার্ডের চিকিৎসা পাবে, সেবা পাবে, চিকিৎসকরা কিভাবে কাজ করবেন, পলিসি ফরমেশনটা করে দেওয়া হচ্ছে ফেডারেল সরকারের কাজ। এর বাইরে তার কোনো কাজ নাই। প্রভিন্সিয়াল সরকার, তাদের কাজ হচ্ছে নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, হাসপাতালগুলো, চিকিৎসা ব্যবস্থা, ডাক্তাররা। একটি কথা বলি যে কানাডাতে কিন্তু ডাক্তার সাহেবরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না, তারা সবাই সরকারি মানে স্বাস্থ্য সেবা দেওয়া সেটি করেন। গত প্রায় 10 বছর ধরে আমাদের যে চিকিৎসকদের সংগঠন এখানকার যে মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা সরকারের কাছে দাবি দাওয়া করে আসছে যে তাদেরকে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হোক। এমনকি তারা বলেছে যে যারা প্রাইভেট প্র্যাকটিস করবে তারা কোনো সরকারি চাকরি করবে না, এমন শর্তেও সুযোগটি দেওয়া হোক, কিন্তু সরকার তাতে রাজি হয়নি। ফলে পুরো ব্যবস্থাপনাটি আছে কিন্তু সরকারি নিয়ন্ত্রণে, সরকারি ব্যবস্থাপনায়। তো এই জায়গাতে আমি যদি বলি যে দেখেন, একজন নাগরিক, প্রত্যেকটি নাগরিকের একজন কিন্তু ফিজিশিয়ান বলা হয়, যে প্রত্যেক নাগরিকেরই একজন করে চিকিৎসক থাকে, তিনি তার কাছে প্রথম যান, তার ফার্স্ট পয়েন্ট অফ যেখানে তিনি প্রথম গিয়ে তার যে কোনো শারীরিক সমস্যা নিয়ে তিনি তার কাছে যান এবং তিনি ডিসাইড করেন এই রোগীটির বা এই নাগরিকের কি চিকিৎসা দিতে হবে, সেটি কি তিনি যথেষ্ট, নাকি তাকে কোনো স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে, নাকি তাকে হাসপাতালে পাঠাতে হবে, সেই ব্যবস্থাটি তিনি করেন। এর বাইরে হচ্ছে যে কারো যদি খুব ইমার্জেন্সি দেখা দেয়,
যে ধরেন কারো মানে হার্টের প্রবলেম হচ্ছে বা এনি কাইন্ড অফ ইমার্জেন্সি, তিনি 911 কল করে 5 মিনিটের মধ্যে তার ঘরের দরজায় অ্যাম্বুলেন্স পাবেন এবং অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যাবে। এবং অ্যাম্বুলেন্সটি যখন আসবে, অ্যাম্বুলেন্স সেই মুহূর্ত থেকে তার ট্রিটমেন্ট শুরু করবে, আসলে ডায়াগনোসিস শুরু করবে যে তার সমস্যাটি কি হচ্ছে। তো এটি হচ্ছে একটি বাস্তবতা। এখন এই জিনিসটি ধরেন আপনি বাংলাদেশে চাইলে আমরা খুব সহজে সেই জিনিসটি পাবো না। সেটি পাবো না অর্থনৈতিক অবস্থা যেমন, বাংলাদেশের পপুলেশনের যে রেশিও, তার এই সবকিছু বিবেচনা করে আমরা সেটি হয়তো পাবো না। তবে এত বছর পরে বাংলাদেশে কিন্তু এই ধরনের একটি ব্যবস্থাপনার দিকে আমাদের যাওয়ার একটি সুযোগ ছিল বা চিন্তা ভাবনার একটা দরকার ছিল, যে আমাদেরও প্রত্যেক, যেমন দেখেন এখানে এখন কানাডাতে সুপারভিসার আওতায় প্যারেন্টসরা আসে। আমরা যারা এখানে থাকি, আমাদের বাবা মা দাদা দাদি, তাদেরকে আমরা এখানে যখন নিয়ে আসি, তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের একটা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করে দিয়েছে, প্রাইভেট ইন্স্যুরেন্স, তাদেরকে কিনে আসতে হয়। এবং এখানে তারা যখন কোনো কারণে অসুস্থ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ডাক্তার উভয় পক্ষই কিন্তু চায় তোমার দেশে তোমার ফ্যামিলি ফিজিশিয়ান কে। এবং 99% আমরা বলতে পারি না যে আমাদের কোনো, কারণ আমরা আসলে হয় কি 10 জন চিকিৎসকের কাছে একজন যে কোনো চিকিৎসার জন্য যে কোনো অসুস্থতা নিয়ে যাই, ফলে সেটি একটা সমস্যা তৈরি হয়। জি, শওকত আলী সাগর, আপনার কাছে আবার আসবো। কানাডার টরন্টো থেকে আপনি সংযুক্ত রয়েছেন। কানাডার টরন্টো থেকে আমরা একটু দৃষ্টি দিতে চাই অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে রয়েছেন বাংলাদেশি সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, মিডিয়ার পরিচিত মুখ আকিদুল ইসলাম। আকিদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনি শওকত আলী সাগরের বক্তব্য শুনছিলেন, কানাডার একটা পরিস্থিতি বা একটা পিকচার যদি আপনি আমাদেরকে দিতেন, যে নাগরিকের অধিকার যেটি বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 15 পরিষ্কার ঘোষণা দিচ্ছে, বেসিক নেসেসিটি অব দ্য সিটিজেন ইজ হেলথ কেয়ার, সেটি আমাদের সংবিধানে আছে, আপনাদের সংবিধানে রয়েছে। আপনি দুটো দেশের সংবিধানে যেটি আছে মৌলিক অধিকার সেটি দেখেছেন, কিন্তু বাস্তবতা বা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন কিনা বাংলাদেশে? কানাডার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পার্থক্য যদি একটু বর্ণনা করতেন আকিদুল ইসলাম। জি, অসংখ্য ধন্যবাদ রাশিদ কাঞ্চন। শওকত আলী সাগর যে কথাটি বলেছেন, বিশেষ করে সিস্টেমের কথা, যে দুটি সরকার আসলে ওই দেশে পরিচালনা করছে রাষ্ট্র, ঠিক একই সিস্টেম কিন্তু আমাদের দেশে ফেডারেল সরকার এবং রাজ্য সরকার পরিচালনা করেন। তো নীতি নির্ধারণ করে দেন ফেডারেল সরকার এবং সেটি পরিকল্পনা বাস্তবায়ন করে রাজ্য সরকার। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমি শওকত আলী সাগরের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই। তিনি যে কথাটি বলেছেন যে আমাদের দেশে, অর্থাৎ এই মুহূর্তে তিনি যে দেশে রয়েছেন, যে সেটি সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। কিন্তু আমরা যে প্রতিবেদনগুলো দেখি বাংলাদেশের, কিংবা আজকেই রাশিদ কাঞ্চনের এই অনুষ্ঠানে যে প্রতিবেদনটি দেখানো হলো, তাতে হাজার হাজার কোটি টাকা কিন্তু দুর্নীতির চিত্রটি উঠে আসলো। তো আমার যেটি ধারণা, এবং আমি সুস্পষ্টভাবে বলতে পারি, যে শুধুমাত্র মুখে জিরো টলারেন্সের কথা বললে তো হবে না, মানে এটি বাস্তবে রূপ দিতে হবে। এই যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে এই করোনা আসবার পরে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নয়, সারা পৃথিবী স্বাস্থ্য খাতের দিকে কিন্তু একটি সার্চ লাইটের মতো মানুষের দৃষ্টি পড়েছে। এবং তখনই আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের স্বাস্থ্য খাতটি আসলে কত ভয়াবহভাবে দুর্নীতিতে নিমজ্জিত। তো আমি সাগর ভাইয়ের কথাটি এভাবে বলতে চাই, যে আপনি বলছেন যে বাংলাদেশ সম্ভব নয়। কে বলেছে সম্ভব নয়? এই যে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন হয়ে যাচ্ছে, এই টাকা যদি শুধুমাত্র রোধ করা সম্ভব হয়, এই টাকা যদি শুধুমাত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশও অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে গেছে চিকিৎসা ক্ষেত্রে, এবং কানাডার কাছাকাছি চলে গেছে। এ কারণে বলছি যে 1972 সালেও কিন্তু থাইল্যান্ডের মানুষজন চশমা বিক্রি করতে বার্মার ভেতর দিয়ে বাংলাদেশে যেতেন। এখন সেই থাইল্যান্ডে কিন্তু আমরা চিকিৎসার জন্য যাচ্ছি। তার মানে এটি অসম্ভব আমি মনে করি না। এবং আপনি দেখুন রাশিদ ভাই, আমি আর 30 সেকেন্ড সময় নিয়ে একটু কথা বলতে চাই, যে আসলে স্বাস্থ্য খাত নিয়ে যে কথা বলছেন, আমরা কি দেখছি? বিচারটি হচ্ছে, সাজাটি হচ্ছে একজন ড্রাইভারের, সাজাটি হচ্ছে কিংবা দেশ ত্যাগ করছেন একজন কিরানি কিংবা একজন পিয়ন। একজন পিয়ন কিংবা একজন এই ড্রাইভার শত শত কোটি টাকা লুণ্ঠন করেছেন একদিনে।
এটি কি ভাবা সম্ভব যে মাত্র একদিনে কিংবা এক সপ্তাহে তারা লুণ্ঠন করেছে? বছরের পর বছর। তাহলে এর সঙ্গে যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত না থাকে তাহলে কিভাবে সম্ভব? জি আকিদুল ইসলাম, আপনাকে একটু থামাতে হচ্ছে। একজন ড্রাইভার হাজার কোটি টাকার মালিক, একজন কেরানি আফজাল হাজার হাজার কোটি টাকার মালিক। গরু লেজকে লড়ায় না লেজ গরুকে নাড়ায়, সে বিষয়ে বিরতির পর আসবো। আমরা এখন অস্ট্রেলিয়ার সিডনি থেকে দৃষ্টি দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সান্দিয়াগোতে। সেখানে আমরা কি পাচ্ছি সান্দিয়াগোতে কানেকশনস? জি, মার্কিন যুক্তরাষ্ট্রের সান্দিয়াগোতে আমি জানি সেখানে এখন ভোর রাত। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার এজাজ আহমেদ, অত্যন্ত পরিচিত মুখ, প্রিয় মানুষ। তিনি পেশাগত জীবন একজন মেডিসিন বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রের সান্দিয়াগোতে স্বাস্থ্য বিভাগে কাজ করেন। আপনি শুনছিলেন ডাক্তার এজাজ পৃথিবীর বিভিন্ন মহাদেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশের নাগরিকরা, সাংবাদিকরা, কর্মীরা কথা বলছেন, রিপোর্ট দেখলেন। আপনার কাছে শুনতে চাই, সমস্যা অনেক, সমাধান কি? আপনি কি পরামর্শ দিতে চান? আমাদের স্বাস্থ্য বিভাগের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের প্রতি আপনার কিরকম পরামর্শ রয়েছে ডাক্তার এজাজ? ধন্যবাদ আপনাকে। আশা করি আপনাদের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। আসলে আমি ক্যাপ্টেন আইনুল হকের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। উনি একজন ভুক্তভোগী। নিয়ম রাষ্ট্রের টপ লেভেল থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত যাই থাকুক না কেন, স্বাস্থ্যের সেবাটা কিন্তু আমরা কম বেশি সবাই পাই এবং ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। ক্যাপ্টেন আইনুল হক একজন প্রিয়জন স্বজনকে হারিয়েছেন। আমি মনে করি প্রত্যেকটা হাসপাতাল, সরকারি হোক বেসরকারি হোক, তাদের একটা জবাবদিহিতা থাকা দরকার। সরকারের অন্যান্য কর্মকাণ্ডে যেমন জবাবদিহিতা আছে, তেমনি হাসপাতাল এবং চিকিৎসা ক্ষেত্রেও জবাবদিহিতা থাকা দরকার। এই যে ক্যাপ্টেন আইনুল হক উনার স্বজনকে হারিয়েছেন, এই ব্যাপারে কি কোনো ইনভেস্টিগেশন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ? আমার মনে হয় না। আমার আমেরিকার যে অভিজ্ঞতা নিয়ে আমি বলতে চাই যে হাসপাতালে যখন কোনো একজন রোগীর চিকিৎসা হয় তখন সব রোগীকে বাঁচানো সম্ভব হয় না বিভিন্ন কারণে, কিন্তু রোগীর লোকজন এবং রোগী যেন এটা মনে করে যে আমি উপযুক্ত চিকিৎসাটা পেয়েছি, উপযুক্ত চিকিৎসা পেয়ে ভালো হয়েছি, অথবা যে কোনো কারণে হোক চিকিৎসা কাজ করেনি, ফলাফল ভালো আসেনি। এই যে জবাবদিহিতারা কিন্তু আমরা দেখছি না। আমেরিকাতে প্রত্যেকটা হাসপাতালে একটা কমিটি আছে। এই কমিটিগুলো কিন্তু রোগীর অভিযোগের ভিত্তিতে অথবা কোনো অনিয়ম যখন দেখে সেটার জন্য কিন্তু সরাসরি সোচ্চার হয়ে যায়, এবং সবসময় যেগুলো কেসে রূপান্তরিত হয় তা কিন্তু না। আমাদের নিজেদের শিক্ষার জন্য আমরা সবসময় এই কেসগুলো কনফারেন্সের মাধ্যমে কোথায় ভুল ত্রুটিগুলো আছে সেগুলা দেখে সেগুলা তুলে ধরি এবং সেগুলো থেকে আমরা শিক্ষা নিই। আমার মনে হয় না বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হাসপাতালে কোনো রোগীর অপমৃত্যু বা অপ্রতুল চিকিৎসার জন্য কোনো ধরনের ইনভেস্টিগেশন হয়েছে এবং সেটার একটা রিপোর্ট দাখিল হয়েছে, অথবা হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর লোকের কাছে সরি বলেছে বা মাফ চেয়েছে এবং সেই ভুলের ভিত্তিতে তারা সেই ভুলটাকে কারেক্ট করেছে। এরকম আমি কখনো শুনিনি। আমি বাংলাদেশে বহু বছর চিকিৎসা করেছি। এই যে জবাবদিহিতাটা নাই, এই জবাবদিহিতাটা না থাকার কারণে কিন্তু আস্তে আস্তে বিন্দু বিন্দু জল হয়ে সিন্ধুতে পরিণত হয়েছে এবং স্বাস্থ্য খাত নিয়ে পড়ছে। শুরু থেকেই ইয়ে করতে হবে যে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু আজকাল ইন্টারন্যাশনাল কমিউনিটির বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু মোটামুটি উন্নত চিকিৎসা সম্বন্ধে সবাই কিন্তু সজাগ এবং দিতে যথেষ্ট চেষ্টা করেন। ডাক্তাররা যথেষ্ট পরিশ্রমী। এতটা পরিশ্রম আসলে বিদেশের ডাক্তাররাও করে কিনা আমার জানা নাই। ডাক্তারদের যে অপ্রতুল যে চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারদের যে সরঞ্জাম যেগুলো দরকার, চিকিৎসার ওষুধ যেগুলো দরকার, ইনভেস্টিগেশন যেগুলো দরকার, এগুলো যদি না থাকে ডাক্তাররা কি দিয়ে চিকিৎসা করবে, যার জন্য ফলাফলটা যায় রোগীর উপরে। জি ডাক্তার এজাজ আহমেদ, আপনাকে এই পর্যায়ে একটু থামাতে হচ্ছে। বাংলাদেশের চিকিৎসকরা যে আন্তরিকভাবে চায় তাদের রোগীদের বাঁচাতে, তার প্রমাণ হচ্ছে করোনার দিনগুলোতে শতাধিক ডাক্তার প্রাণ দিয়ে প্রমাণ করেছেন তারা তাদের রোগীদের বাঁচাতে চান। তারা প্রাণ দিয়ে প্রমাণ করেছেন রোগীদের ছেড়ে তারা পালাতে চান না। তারা প্রাণ দিয়ে প্রমাণ করেছেন চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। আমরা আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে সম্ভবত রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক। আপনার বক্তব্য শুনতেই চাই।
তার আগে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, যেই স্বাস্থ্য খাত চিকিৎসকদেরকে পরিচালনা করে, যেই স্বাস্থ্য খাত বাংলাদেশের 16 কোটি মানুষের স্বাস্থ্য খাতের সেবা কীভাবে নির্ধারিত হবে তা নির্ধারণ করে, সেই স্বাস্থ্য খাত কতটা সুস্থ, সেরকম একটি প্রশ্নই আপনার কাছে রাখতে চাই। অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান নিয়ে যদি প্রশ্ন করতে নাকি, তাহলে আমি সেই দিকটাতে যেতাম। তবে আমি অবশ্যই প্রথম যে কথাটা বলে শুরু করব সেটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা 50 বছরে সেরকম মানসম্মত করতে পারিনি আমরা, এটাকে প্রথমে স্বীকার করব। আর যে জিনিসটা স্বীকার করতে হবে, যেটা দিয়ে শুরু করব, যে দুর্নীতির বিষয়টা, এটা স্বীকার করতে হবে যে স্বাস্থ্য দুর্নীতি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি আছে, স্বাস্থ্য মহাপরিচালকের অফিসে দুর্নীতি। প্রথমে কথা হলো আমাকে স্বীকার করতে হবে, এবং স্বীকার করে নিয়ে আমাকে যেটা চেষ্টা করতে হবে যে অভিযোগটা নিরসন কিভাবে করা যায়। এখন স্বাস্থ্যসেবার মান নিয়ে যেহেতু প্রশ্নটা আসছে, বাংলাদেশের যে সিস্টেমটা, হেলথ সিস্টেম বলতে আমি যেটা বলছি, যে টায়ারগুলি আছে আমাদের 6000 লোকের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ন্যাশনাল লেভেলে যে হসপিটালগুলি আছে, আমরা কিন্তু একটা রেফারেল সিস্টেম আজ পর্যন্ত এস্টাবলিশ করতে পারি, যে একটা গ্রামের রুগী সে উপজেলা হেলথ কমপ্লেক্স হয়ে জেলা হাসপাতালে আসবে, জেলা হাসপাতাল হয়ে বিশ্বায়িত হাসপাতালে আসবে, বা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ন্যাশনাল হসপিটালগুলিতে আসবে ক্যাপিটাল লেভেল, রাজধানী। এখন কথাটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যসেবাটা কিভাবে দিতে চাই। প্রথম কথা হলো, স্বাস্থ্যসেবাটা দেওয়ার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্স গুলি যখন চালু করা হয় বঙ্গবন্ধুর আমলে, তখন একটা লক্ষ্য ছিল যে গ্রামীণ মানুষ স্বাস্থ্যসেবা পাবে তার দোরগোড়া, এবং বর্তমান সরকারের আমলে সেটা যখন কমিউনিটি ক্লিনিক পর্যায়ে নিয়ে গেছে, প্রতি 6000 লোকের জন্য আমাদের একটা কমিউনিটি ক্লিনিক আছে। এটা কিন্তু একটা অনন্য উদাহরণ যে আমরা একেবারে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা নিয়ে গেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোয়ালিটি অফ কেয়ার। যেই জায়গাটায় আমরা কিন্তু অত্যন্ত, আমি বিশেষ করে অত্যন্ত কথাটা উল্লেখ করছি, যে আমাদের স্বাস্থ্যসেবার মান কমিউনিটি ক্লিনিক লেভেল, ইউনিয়ন হেলথ সেন্টার লেভেল আর সাব সেন্টার লেভেল, উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল লেভেল পর্যন্ত সত্যিকারের ভাবে মানসম্মত নয়। এবং মানসম্মত নয় বলে যে কারণগুলি আমি বলব, সেটা হলো সরকারের যেই জায়গাটায় ঘাটতি, আমরা সত্যিকারের ভাবে এই জায়গায় যে ট্রেইনড হেলথ ম্যান পাওয়ার দেওয়ার কথা, যেই সংখ্যা এবং যেই মানের, আমরা কিন্তু তা দিতে পারি। তারপরে প্রয়োজনীয় যে সাজ সরঞ্জামগুলি দেওয়ার কথা একটা হাসপাতালে, একটা 50 বেডের হাসপাতাল 100 বেডের হাসপাতালের জন্য নির্দিষ্ট করা আছে, আমরা কিন্তু আজ পর্যন্ত গত 50 বছরে কোনো সময় এখনো পর্যন্ত যা প্রয়োজনীয় এবং যা আমাদের কাগজে কলমে আছে সেটাও দিতে পারিনি। এই জন্য ব্যর্থতাটা অবশ্যই সবসময় সরকারের, এবং রাজনৈতিক সরকারগুলির ব্যর্থতাকে তাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পারছি না এবং কি জন্য পারছি না। যখন তারা স্বীকার করবে যে কি জন্য পারছি না, তখন তারা সেইগুলি অ্যাড্রেস করবে, এবং সেই জায়গাটায় সরকারকে দুর্নীতি রোধ করতে হবে, অপচয় রোধ করতে হবে, এবং সক্ষমতা অর্জন করতে হবে যে টাকাটা বাজেটে পান তারা, সেইটা তারা যাতে খরচ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় দুর্বলতা, তারা কিন্তু যা অর্থ বরাদ্দ করা হয়, এমনিতেই অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে, কিন্তু যেই বরাদ্দ আছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা যেমন খরচ করতে পারেন না, তারপরে দুর্নীতি অপচয় রয়েছে। জি, অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, আপনি দুর্নীতির কথা বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, তারা দুর্নীতি বন্ধ করতে না চেয়ে তারা বন্ধ করতে চান স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিং। দুর্নীতির রিপোর্ট বন্ধ করার জন্য তারা ব্যস্ত। অধ্যাপক মুজাহিরুল হক, আমাদের রিপোর্টার মানিক মিয়াজি গত 1 মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, চিঠি দিয়েছেন ঊর্ধ্বতন কর্তাদেরকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারান্দায় ঘুরেছেন, চিঠি দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। আমি একটু বিরতিতে যেতে চাইছিলাম, কিন্তু মানিক মিয়াজির অভিজ্ঞতা শুনতে চাই। মানিক মিয়াজির অনেক কথা আমি রিপোর্টে বলতে দেইনি, এডিটোরিয়াল পলিসি আমাকে বাধা দিয়েছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আমি মানিক মিয়াজিকে তার অভিজ্ঞতা বলতে চাই। কি অভিজ্ঞতা মানিক মিয়াজি আপনার স্বাস্থ্য বিষয়ক দুর্নীতি রিপোর্ট করতে গিয়ে? ধন্যবাদ। আসলে স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট করতে যাই আমরা অনেক দিন থেকেই এই সেক্টরটা নিয়ে কাজ করছি। তো যে জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে রিপোর্টে অনেকগুলো দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার কথা তুলে ধরেছি বা বলার চেষ্টা করেছি। একটা জায়গাতে আমার কাছে মনে হচ্ছে একজন ডক্টর সকাল 8টা থেকে কাজ শুরু করেন,
উনি সরকারি হসপিটালে কাজ করেন, তারপরে সেখান থেকে যাই উনি প্রাইভেট ক্লিনিকে কাজ করেন, এরপরে ওনার চেম্বার করেন। তো এরপরে হচ্ছে আবার উনি সপ্তাহে একটা দিন ওনার রেস্ট ডে থাকে, শুক্রবার। উনিও ওই দিনও কিন্তু ঢাকার বাইরে কিংবা উনি কোনো প্রাইভেট ক্লিনিকে প্রাইভেট হসপিটালে যেয়ে কাজ করছেন। তো এভাবে আসলে কন্টিনিউ কাজ করতে যায়, যেটা দেখা যায় কি ওনার আসলে রেস্টের জায়গাটা নেই, উনি কন্টিনিউ কাজ মানিক করতেছেন। আপনার কাছে আমি আরেকটি পরিষ্কার বিষয় জানতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক দুর্নীতি রিপোর্ট করতে গিয়ে আপনি কেন সকল তথ্য উঠিয়ে আনতে পারেননি? আপনি কেন স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলতে পারেননি? আপনি কেন হেলথের ডিজির সঙ্গে কথা বলতে পারেননি? আপনি কেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারেননি? এখানে হচ্ছে আমরা আসলে রিস্ক করার চেষ্টা করেছি ওনাদেরকে, আমরা আমাদের প্রত্যেকটা রিপোর্টে ওনাদের কমেন্টস নেওয়ার, ওনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, যেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অভিযোগগুলো আছে সেগুলোর জন্য আমরা ওনাদের কাছে বিভিন্নভাবেই রিস্ক করার চেষ্টা করেছি। আমরা ওনাদের অফিসের গিয়েছি, আমরা চিঠি দিয়েছি, ফর্মালি ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, কিন্তু ওনারা আসলে আমাদেরকে কথা বলতে রাজি হননি। এখন আসলে কথা বলতে রাজি না হওয়ার বিষয়টা তো মানে ওনাদের ব্যাপার, ওনাদের মন্ত্রণালয়ের ব্যাপার, ওনাদের অধিদপ্তরের ব্যাপার। তো আমার কাছে মনে হচ্ছে যদি ওনারা আমাদের সাথে কথা বলতো তাহলে আমরা দুর্নীতির যেই মূল রুটগুলো, ওই জিনিসগুলোকে আমরা ধরতে পারতাম, কিংবা আমরা আমাদের জায়গাগুলো ক্লিয়ার করতে পারতাম। ওনাদের জায়গাটা আমাদেরকে পরিষ্কার করতে পারতো। জি, ধন্যবাদ মানিক মিয়াজি, ধন্যবাদ মানিক মিয়াজি। স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশের পার্লামেন্ট রাইট টু ইনফরমেশনের অ্যাক্ট অ্যাপ্রুভ করেছে। বাংলাদেশের সংসদে একটি আইন পাশ হয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্সেস অ্যাক্ট, যার অধীনে বলা হয়েছে গণমাধ্যম তথ্য চাইলে দিতে হবে, গণমাধ্যম কথা বলতে চাইলে কথা বলতে হবে। সত্যি কথা বলতে অভিযোগটি এরকম যে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাই সুযোগ করে দেন ঠিকাদারদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাগজপত্র, কেনাকাটা, পোস্টিং, চাকুরি দেওয়া সমস্ত কিছু বাহির থেকে নির্ধারণ হয়। এইরকম অভিযোগ রয়েছে। এইরকম অভিযোগগুলো নিয়ে বিরতির পর ফিরব। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রী সাময়িক ছেড়ে দেন, ছাড় দেন না। দর্শক, আমরা গণমাধ্যম যখন কোনো বিভাগে দুর্নীতির কথা বলি তখন তাদের কষ্ট হয়, তারা প্রতিবাদ করেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, যার হাতে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দিয়েছেন, খোদ তিনি যখন সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের তোপের মুখে স্বীকার করেন দুর্নীতি হয়, সেই ভিডিও ক্লিপটা একটু দেখাতে চাই। সম্মানিত সদস্যরা বলেছেন হাসপাতালের, বিভিন্ন হাসপাতালের বেহাল অবস্থা। প্রত্যেকটা এমপি তো হাসপাতালের আপনারা চেয়ার, আপনার ডেভেলপমেন্ট কমিটির কিন্তু আপনারা জড়িত, তা আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকে দায়িত্বে আছেন। তো এই বিষয়গুলো তো আপনাদেরও দেখার কথা, যে এখানে একটা মেশিন চলে না, এখানে 2টা লোক লাগবে, এই কাজগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। স্বাস্থ্য খাতে ঢালাওভাবে এই করাপশনের কথা বললে তো হবে না। ইউ মাস্ট কাম আউট উইথ স্পেসিফিক এলিগেশন। ইভেন মাস্কের কথা যে বলেন, সেই মাস্কে কোনোদিনও ক্রয় করা হয় নাই, কোনো পেমেন্ট করা হয় নাই, কোনো রিসিভ করা হয় নাই, কাজে এখনো সেই মাস্কের কথা আসে, হুইচ ইজ রং। কারণ এইটা ভালো করে খতিয়ে দেখে সঠিক কথাটা বলবেন, এবং কোথায় 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 করাপশন হয়েছে, ইউ মাস্ট কাম আউট উইথ দি স্পেসিফিক এলিগেশন। ঢালাও এলিগেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। দর্শক, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর বলতে হয় বাংলাদেশে শাহেদ কাণ্ড ঘটেনি। বাংলাদেশে ডাক্তার সাবরিনা ভুয়া করোনা সার্টিফিকেট দেননি। বাংলাদেশে একজন ড্রাইভার 1000 কোটি টাকা লোপাটের অভিযোগে জেলখানায় নেই। বাংলাদেশে একজন স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজালের 1000 কোটি টাকা নেই, দুদক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কথা বলতে চাই ডাক্তার আব্দুল তুষারের সঙ্গে। মন্ত্রীর বক্তব্য শুনলেন, আলোচকদের বক্তব্য শুনলেন। বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা কতটা সুস্থ ডাক্তার আব্দুল তুষার? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আসলে অনেকগুলি দিক আছে। একটি হচ্ছে যে আপনি সেবা প্রদান করছেন, সেটি একটি দিক। আরেকটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনা। স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা যাদেরকে ব্যবহার করে, মূলত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী, এরা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাটেন। এই কথাটা কিন্তু মানিক মিয়াজিও বলেছেন
এই কথাটি অন্যরাও বলেছেন। ফলে এটি প্রমাণিত যে যত লোকবল প্রয়োজন কিংবা যত সুবিধা প্রয়োজন সেগুলো না পেয়েই এই স্বাস্থ্য ব্যবস্থা কাজ করছে। ফলে এই জায়গাতে কিন্তু দুর্বলতা থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রয়োজনীয় লোকবল, প্রয়োজনীয় সরঞ্জাম, প্রয়োজনীয় সুবিধাদি না দেবেন, আপনি সেইখান থেকে কোনোভাবেই সঠিক সেবা আশা করতে পারেন না। বরং যত দিন যাবে ততই দেখা যাবে যারা কাজ করছেন তারা এক ধরনের ডিস্যাটিসফ্যাকশন বা এক ধরনের কর্মে অসন্তুষ্টি এবং এক ধরনের নিষ্প্রিয় হয়ে যাবেন, যেটা স্বাভাবিক বিষয়। যে কোনো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করেছেন তারা বলতে পারবেন। কিন্তু এর বাইরে স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামোগত এক ধরনের ব্যবস্থাপনা রয়েছে যে জায়গাটি আমি বলবো অসুস্থ। এই অসুস্থতার প্রমাণ আপনি নিজেই একটু আগে বলেছেন, ড্রাইভারের কথা। মালেক সে দুর্নীতি করেছে, 1000 কোটি বলছেন, 1000 নয় 100 কোটি টাকার দুর্নীতি করেছে, এটি এসেছে। কিন্তু আপনি দেখবেন যে আশ্চর্যজনকভাবে সে সাজাপ্রাপ্ত হয়েছে অবৈধ অস্ত্রের দায়ে, তার দুর্নীতির সাজা হয় নাই। মিঠুরও কিন্তু দুর্নীতির সাজা হয় নাই, আফজলেরও কিন্তু দুর্নীতির সাজা হয় নাই। শুধু তাই না, মিঠুকে চার্জশিট না দিয়ে দুদক তার জন্য ফাইনাল রিপোর্ট দিয়েছিল এবং সেটা 3 বছর অপেক্ষা করে মিঠু 3 বছর দুদকের নোটিশের জবাব ঠিক মতো দেয় না। এবং তারপর মিঠু নিউ ইয়র্কে বাড়ি কিনেছে এবং তার যে পার্টনার বা তার যে এই যে একটু আগে আপনি মেডিটেকের কথা আমরা শুনেছি, আমরা জানি, পত্রিকায় দেখেছি, এই লেক্সিকন এবং মেডিটেক এদের যে অবৈধ সংযোগ এবং এর সঙ্গে যারা জড়িত তারা যে নিউ ইয়র্কে পাশাপাশি বাড়ি কিনেছেন, এটাও পত্রিকাতে রিপোর্ট হয়েছে। যেখানে পত্রিকাতে পরিষ্কার বলা হয়েছে নিউ ইয়র্কে তারা বাড়ি কিনেছেন, এর মানি লন্ডারিং এর তদন্ত কি হয়েছে? নিউ ইয়র্কে কি যে কোনো বাঙালি নাগরিক বাড়ি কিনতে পারেন? ফলে আমি বলবো যে অবকাঠামোগত যে অব্যবস্থাপনা সেটাই স্বাস্থ্যখাতে রয়েছে। মাস্কের কথা একটু আগে যেটি হয়েছে, মাস্কের যে দুর্নীতি হয়েছিল তো দুদক নিজেই ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মাস্ক সরবরাহকারীকে। শুধু তাই না, পুলিশ গ্রেপ্তারও করেছিল একাধিক লোকজনকে নকল মাস্ক সরবরাহের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে মুগদা হাসপাতালে কেন ভুল মাস্ক দেওয়া হয়েছে বা ঠিক মাস্ক দেওয়া হয় না এই ব্যাপারটি নিজে প্রশ্ন করেছিলেন। আমার মনে আছে আপনি যে লাইভের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন। ফলে হয় না যে এইভাবে অস্বীকার করলে তো এটা হবে না, এটা সবাই দেখতে পায়। কিন্তু যে জায়গাটি আপনি দেখবেন যে সকলেই বলছেন সেটি হচ্ছে স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনা। স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনায় ত্রুটি আছে এবং এই ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে স্বাস্থ্যখাত কিন্তু এই যে বাজেট ব্যবহার না করে ফেরত দিতে বাধ্য হয়। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে আমরা বলছি লোকবল নাই, কিন্তু স্বাস্থ্যখাতের লোকবল সরাসরি স্বাস্থ্যখাত নিয়োগ দিতে পারে না। স্বাস্থ্যখাতকে কি করতে হয়, এটি অন্য মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করিয়ে নিয়ে আসতে হয়, আরও নানান কিছু করতে হয়। দেখা যায় আজকে যদি প্রকৃত অর্থে প্রকৃত লোকবল স্বাস্থ্য বিভাগ পেত, তাহলেই অব্যবহৃত বাজেটের একটা বিরাট অংশ বেতন ভাতার খাতে খরচ হতো। আমরা দেখি যে এই ব্যুরোক্রেসিতে এমন জায়গা আছে যেখানে যা পদ আছে তার চেয়ে অতিরিক্ত লোক নিয়োগ হয়ে তারা পদাধিকার এবং বেতন এনজয় করছেন, কিন্তু স্বাস্থ্যখাতে যেখানে পদ খালি আছে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই যে অব্যবস্থাপনা, এই যে দ্বিমুখী আচরণ, এক ধরনের দ্বিচারিতা, স্বাস্থ্যখাতের প্রতি অবহেলা, এটি কিন্তু হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতের যে ব্যবস্থাপনা, সেখানে যে নিয়ন্ত্রণ, সেখানে একটি রশি টানাটানি আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে সকল বেসরকারি হাসপাতালে কিন্তু পরিচালকরা, সকল সরকারি হাসপাতালে কিন্তু পরিচালকরা স্বাস্থ্য বিভাগ থেকে আসে না, তারা বিভিন্ন সার্ভিস থেকে আসেন। এবং শুধু তাই না, আপনি এটাও লক্ষ্য করলে দেখবেন যে স্বাস্থ্যখাত যারা নিয়ন্ত্রণ করেন সে আমলারা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যখাত সম্পর্কে যথাযথ ধারণা পান না। আজকে এখানে আছেন, কালকেই পাট মন্ত্রণালয়ে চলে যাবেন, পরশুদিন চলে যাবেন অন্য কোনো কৃষি মন্ত্রণালয়ে। স্বাস্থ্যখাত কিন্তু একটা সেনাবাহিনীর মতো ব্যাপার, যেখানে কিনা যারা আছেন তারা একই কাজ করেন, তারা একই ধরনের শত্রুর বিরুদ্ধে লড়াই করেন, যেটি সেনাবাহিনী করে, যে তারা কিন্তু একই কাজ প্রতিদিন করেন তাদের। এবং আপনি দেখবেন যে স্বাস্থ্যখাতে আজকে যেখানে প্রতিদিন আমাদেরকে একই কাজ করতে হয়, সেই স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রকরা কিন্তু একই কাজ করেন না, তারা অন্য একটি কাজ থেকে আসেন, আবার অন্য একটি কাজে চলে যান। ডক্টর আব্দুল তুষার, আমি চাইছিলাম যে আপনার এই বক্তব্যটি আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আফম রুহুল হক তিনি ফেস করবেন। কন্ট্রোল, আমরা কি ডক্টর আফম রুহুল হক স্যারকে পাচ্ছি? স্যার, আপনি শুনছিলেন ডক্টর আব্দুল তুষার নিজেই একজন চিকিৎসক, একজন গণমাধ্যম কর্মী, এদেশের নাগরিক। তিনি বলছিলেন স্বাস্থ্য সেবাকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ। যাদের আসলে বুঝার বাকি আছে যে স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য সেবায় যে ধরনের পরিচালনা পদ্ধতি হওয়া দরকার সেখানে ঘাটতি রয়েছে, কিছুটা দ্বিমুখী আচরণ রয়েছে, কিছুটা অভিজ্ঞতার অভাব রয়েছে, কিছুটা স্বেচ্ছাচারিতাও রয়েছে। এই মন্ত্রণালয়ের বা এই বিভাগের মন্ত্রী ছিলেন আপনি, এবং
আপনি বাংলাদেশের একজন সুপরিচিত চিকিৎসক এবং রাজনীতিবিদ, দেখুন না এভাবে আর কতদিন চলবে। আর সংসদে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনছিলেন, শোনার পর আমার ব্যক্তিগতভাবে বলতে ইচ্ছে হচ্ছিল, গত বছর করোনা চলাকালে শাহেদ কাণ্ড ঘটেনি, সাবরিনা কাণ্ড ঘটেনি, নকল মাস্ক সরবরাহ হয়নি, সব কিছু যেন ঠিকঠাক ছিল। 2020 সাল ছিল দুঃস্বপ্নের বছর, ভুলে যেতে চাই। ডক্টর আফম রুহুল হক, আপনার মূল্যায়ন এই বিষয়ে। ডক্টর তুষার আমার অত্যন্ত প্রিয় ছাত্র, বর্তমানে সহকর্মী, তাকে ধন্যবাদ। অনেকগুলো বিষয় সুন্দরভাবে তুলে এনেছে এবং সে যে কথাটি বলেছিল, আপনি যে কথাটি বলেছেন, আমাদের যে ব্যবস্থাপক যারা রয়েছে তাদের, আপনি বলেছেন কিছুটা তাদের অভাব আছে, কিছুটা না, আমি বলবো 100 ভাগের 200 ভাগ অভাব আছে। তারা স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানেন না যারা ব্যবস্থাপনা করছে। এবং সেজন্যই প্রথমেই আমি বলেছিলাম আমার কথাতেই যে স্বাস্থ্যের ব্যবস্থাপনা করতে হবে। এই ব্যবস্থাপনা যদি না হয় তাহলে যেমন জনবল নিয়োগ নেই, যেমন অর্থ নেই, তেমনি দুর্নীতি আছে। এর সবকিছু জায়গায়, প্রত্যেকটি জায়গায় আমাদের নতুন করে ঠিক করতে হবে। যে স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি ব্যবস্থা করতে হয় তাহলে প্রত্যেকটি স্বাস্থ্যকর্মী একেবারে সেক্রেটারি থেকে, মিনিস্ট্রি না হলেও চলবে, কিন্তু সেক্রেটারি থেকে, ডিজি অফিস থেকে সমস্ত কর্মীবৃন্দ স্বাস্থ্যকর্মী হতে হবে, অর্থাৎ ডাক্তার হতে হবে, অর্থাৎ ডাক্তারি ক্যাডারকে আলাদা করে নিয়ে আসতে হবে এবং সেই ক্যাডারের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং থাকতে হবে। যেমন আমাদের ইউনোদের ট্রেনিং হয়, ডিসিদের ট্রেনিং হয়, জয়েন্ট সেক্রেটারি ট্রেনিং হয়, তেমনি আমাদের ডাক্তারদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং, প্রত্যেকটি স্তরে ট্রেনিং করে তারাই দে উইল রান দ্য সিস্টেম। ইফ দে ডু নট রান দ্য সিস্টেম, যা আপনি পাচ্ছেন তাই পাবেন, যে আজকে পার্টের স্পেশালিস্ট, কালকে ডাক্তারের স্পেশালিস্ট, এ কখনো হতে পারে না। দিস ক্যানট গো অন। আপনি যে বলছেন একটি উপজেলা হাসপাতালে 30 জন ডাক্তারের পোস্ট আছে, কয়েকজন ডাক্তার আছে, ডাক্তার নেই কেন? তাহলে সেখানে নেওয়ার ব্যবস্থা করবো। আমার আজকে দেশে 30,000 40,000 ডাক্তার, এখন তাদের কোনো চাকরি নেই, অথচ আপনার 20,000 25,000 ডাক্তারের পোস্ট খালি। তো আমরা কেন নিতে পারি না? আমাদের নিয়ম পরিবর্তন করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত সারা দেশের সমস্ত হাসপাতাল আপনি এক টেবিল থেকে কন্ট্রোল করছেন, একজন সেক্রেটারি, একজন মন্ত্রী, একজন ডিজি, এটি কন্ট্রোল করা কখনোই সম্ভব না। আমি চালিয়ে এসেছি, আমি জানি, এবং আপনারাও জানেন, কিন্তু এর পরিবর্তন দরকার। আপনি যে সকল বন্ধুরা আমার বিদেশে বসে কন্ট্রোল করছেন, আমিও 10 বছর বিলেতে কাজ করে এসেছি। প্রত্যেকটি হসপিটাল ইন্ডিভিজুয়ালি রান করে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে অর্থ দেওয়া হয়, দে রিক্রুট দ্য ক্লিনার, দে রিক্রুট নার্স, দে রিক্রুট দ্য কনসালটেন্ট। সেই ব্যবস্থাপনা যদি না হয় তাহলে আপনি কোনো দায়িত্বশীলতার পরিণতি দিতে পারবেন। এই যে তুষার যে কথা বলছিল, যে আমাদের বহু সাহেবরা বসে আছেন, বেতন নিচ্ছেন, তাদের কোনো কাজ নেই, অথচ ডাক্তারদের পোস্টগুলো খালি, সেখানে ম্যান পাওয়ার তৈরি করা নেই। আমাদের বহু হাসপাতাল গুলো তৈরি আছে 50 বেড, ম্যান পাওয়ার আছে 20 বেডের। 20 বেডের ম্যান পাওয়ার দিয়ে আপনি 50 বেডের লোক চালাচ্ছেন। জি, প্রফেসর ডক্টর আফম রুহুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে আমরা আরেকটু সময় আমাদের সঙ্গে চাইবো। আমরা একটু কথা বলতেই হবে, স্বাস্থ্য খাত নিয়ে আরও বেশি রিপোর্টিং করতে হবে, আরও বেশি বক্তব্য দিতে হবে। আমি যাব ডক্টর এম এ আজিজ তার কাছে। তার আগে কিছুদিন আগে শোনা একটা গল্প দর্শক আপনাদেরকে শোনাতে চাই। সেটি হচ্ছে, ক্লাসের মেধাবী ছাত্রছাত্রীরা যখন এইচএসসি পাশ করেন, তারা চেষ্টা করেন চিকিৎসক অথবা প্রকৌশলী হতে। যারা সুযোগ পান তারা চলে যান। যারা মেডিকেলে এবং বুয়েটে সুযোগ হয় না, তারা জেনারেল পড়াশোনা করতে থাকেন। একটা সময় গিয়ে স্নাতকোত্তর লাভের পর তারা বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হন। বিষয়টি হচ্ছে, বিসিএস পরীক্ষা দিয়ে যারা সরকারি কর্মকর্তা হন তারা কিন্তু মেডিকেলে বা বুয়েটে সুযোগ পাননি, কিন্তু ক্ষমতা এখন তাদের হাতে। তারাই সেই চিকিৎসক এবং প্রকৌশলীদেরকে নিয়ন্ত্রণ করেন। যারা ডাক্তার হতে পারেননি, ইঞ্জিনিয়ার হতে পারেননি, বিসিএস কর্মকর্তা হতে পারেননি, তারা কিন্তু নিয়ন্ত্রিত হন রাজনীতিবিদদের দ্বারা, যারা কিন্তু ডাক্তার হননি, প্রকৌশলী হননি, বিসিএস কর্মকর্তাও হননি। আর মজার বিষয় হচ্ছে, রাজনীতিবিদ, বিসিএস কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেককে যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে মাফিয়া। সেই মাফিয়ার খপ্পরে এখন স্বাস্থ্য অধিদপ্তর। শুনতে চাই ডক্টর এম এ আজিজ আপনার কথা। ধন্যবাদ আপনাকে। আপনার এই উত্তরটা দেওয়ার আগে আমি একটু খুব দুঃখিত আমি যে আমাদের ক্যাপ্টেন সাহেব, আমরা কোনো মৃত্যুই কাম্য না। আমরা চিকিৎসকরা হাসপাতালে চেষ্টা করি প্রত্যেকটা রোগীকে বাঁচানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো রোগী কিছু মরবেই, এবং এইটাই সত্য।
উনি আমাদের একটি পেশা, চিকিৎসকদের পেশার সম্বন্ধে যে একটি আপত্তিকর মন্তব্য করলেন, এটা খুবই দুঃখজনক। একটা পেশার সম্বন্ধে এরকম মন্তব্য করবে, হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো চিকিৎসক খারাপও হতে পারে, ভুলও করতে পারে, যার জন্য একটা পেশাকে এরকমভাবে মন্তব্য করা খুব দুঃখ, এরকম জাতির সামনে এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, আপনি যেটা বলেছেন, আমাদের স্বাস্থ্য সেক্টরে দুর্নীতি হচ্ছে না এটা বলা যাবে না। দুর্নীতি হচ্ছে বলেই আলোচনা সমালোচনা হচ্ছে, এবং কিছু ঘটনাও আছে, এবং দুদকে কাজও করছে। অনেকে আছে দুদকের জালে আটকা আছে, পানিশমেন্ট হচ্ছে, অনেকে পানিশমেন্ট হয়েছে, এটা বাস্তবতা। তবে মানে ডক্টর তুষার এবং প্রফেসর রুহুল হক স্যার যে কথাগুলো বলেন, আমরা আসলে খুব বাস্তবতার দিকে যদি চিন্তা করি, যে এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে এই দুর্নীতির যে চিত্র, এইটা যদি আমরা সমাধানের দিক চিন্তা করি, তো এই দুর্নীতির প্রাণ বোমারা কোথায় সেটা চিন্তা করতে হবে আগে। আমরা মনে করি যে আমরা যত বাজেটে দিই, যদি স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন না হয়, তাহলে এইটা দূর করা সম্ভব নয়। চ্যালেঞ্জগুলো হলো যে আমরা মনে করি প্রথমেই যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় একদিক থেকে লোকজন আসে, তারা রোল করে, এবং ডিজি অফিসের অন্য সাইটের আমরা টেকনিক্যাল যারা কাজ করি, এই দুই জায়গাটায় সমন্বয় আছে। ডক্টর তুষার যেটা বলেছিল যে সিভিল আমরা, আরেক জায়গায় মিলিটারি আমরা বসছে এসে, এই দুই জায়গার কন্ট্রোল স্বাস্থ্যসেবা যারা চিকিৎসকরা আছে, তারা আসলে এই দুইটার চাপে তারা নিজস্ব কাজও করতে পারে না। বাস্তবতা হলো যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা টেকনিক্যাল মিনিস্ট্রি, এই টেকনিক্যাল মিনিস্ট্রির যে এই মন্ত্রণালয়ের যে টেকনিক্যাল মতামত, সেইটা কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয় না। এখানে একটা বড় সমস্যা। অন্যান্য সব দেশে কিন্তু টেকনিক্যাল মিনিস্ট্রিতে চিকিৎসকদের প্রতিনিধিত্ব থাকে কিংবা পোস্টিং থাকে, আমাদের দেশে সেটা নাই, কিংবা মিনিস্টার টেকনিক্যাল থাকে, সেটা আমাদের এখানে নাই। সেটা একটা বড় সমস্যা। আমি মনে করি আমাদের একজন শিক্ষক, একজন প্রফেসর, আজকে প্রফেসর, কালকে একজন ডাইরেক্টর হচ্ছে, কালকে প্রিন্সিপাল হচ্ছে, কালকে সিভিল সার্জন হচ্ছে। এই জায়গাটায় তাদের কিন্তু ট্রেনিং নাই। একটা প্রশাসনিক পদে গেলে আয়ন ব্যয়ন কর্মকর্তা, ক্রয় নীতিমালা জানতে হয়, সেটা নাই। সেই জায়গাটা আমাদের ট্রেনিং নেই। এই জন্যে আমরা চাচ্ছি এটা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে। আমাদের এই স্বাস্থ্য ক্যাডারকে ভাঙতে হবে, ভেঙে নতুন করে স্বাস্থ্য বিসিএস স্বাস্থ্য প্রশাসন, বিসিএস স্বাস্থ্য শিক্ষা সেবা, প্রিভেন্টিভ হেলথ, মানে ফ্যামিলি, এভাবে ঢেলে সাজাতে হবে। এবং আমরা মনে করি এই যে আন্তঃক্যাডার বৈষম্য, আমাদের দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, মেডিকেল কলেজের একজন প্রফেসর 3rd গ্রেডে, ডিপার্টমেন্ট হেড 3rd গ্রেড, ভাইস প্রিন্সিপাল 3rd গ্রেড, প্রিন্সিপাল 3rd গ্রেড, ডিজি অফিসের ডাইরেক্টর 3rd গ্রেড, ডিজিও তারাও 3rd গ্রেডে আছে। 2nd গ্রেড হলেও এসএসবির জন্য যেতে পারে না। এই দেখেন আমাদের অনেক নতুন মেডিকেল কলেজ হয়েছে, এখানে অনেক পদ সৃষ্টি হয় নাই। আমাদের কিন্তু ছাত্র আছে, পড়াইতে হবে, আবার হাসপাতাল আছে, চিকিৎসা দিতে হবে, আমাদের স্পেশালিস্টও আছে, বসে আছে, ডিপিসি হচ্ছে না, আমরা সেখানে পোস্টিং পাচ্ছে না, সার্ভিস দিতে পারতেছে না, ছাত্র পড়াচ্ছে। মেডিকেল কলেজগুলো অনেক জায়গায় টিচার নাই, ছাত্র পড়াইতে পারতেছে না, কিন্তু আমাদের জনসংখ্যা আছে, আমাদের স্পেশালিস্ট চিকিৎসক বসে আছে কাজ করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য, একাডেমিক হ্যাম্পার হচ্ছে, সার্ভিস হ্যাম্পার হচ্ছে, সেই জায়গাটা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আমিয়াজিজ, আপনার কথা আবার শুনবো, আমাদেরকে একটু বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে। যাবার আগে দর্শক একটু স্মরণ করিয়ে দিতে চাই, বলছিলাম অনুষ্ঠানের মাঝামাঝিতে, স্বাস্থ্য সেবার মান এগুচ্ছে কচ্ছপের গতিতে, স্বাস্থ্যে বাজেট বাড়ছে বুলেট ট্রেনের গতিতে, আর দুর্নীতি হচ্ছে জেট প্লেনের গতিতে। বিরতি। দর্শক, বিরতির আগে বলছিলাম, মন্ত্রী স্বীকার করেননি দুর্নীতি হচ্ছে। তিনি বলেছেন দুর্নীতির অভিযোগ ঢালাওভাবে করলে তো চলবে না, দুর্নীতির স্পেসিফিক অভিযোগ করতে হবে। তাহলে গত 2 বছর ধরে দেশের সংবাদ মাধ্যমগুলো কি ছেপেছিল, কি দেখিয়েছিল, কি বুঝলেন আপনারা? আমরা একটু পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল নাজবুল হক আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন, তার বক্তব্যটা একটু শুনে আসতে চাই। দেখুন, ওয়ার্ল্ডে যেখানে গড় আয়ু আমাদের দেখেন 70-এর উপরে, হ্যাঁ, আমাদের দেশে এখন কিন্তু 72, 74, 75 এরকম বলা, 77 হতে পারে। সেখানে একেবারে উন্নত বিশ্ব, জাপানকে যদি ধরি বা ইউএসএ যদি ধরি বা ইউরোপিয়ান কান্ট্রি ধরি, তারা কিন্তু আমাদের থেকে খুব বেশি গড় আয়ু যে বেশি সেটা নয়, এটা দেখা যাবে যে 10 বছর তাদের বেশি গড় আয়ু। তো এই প্যারামিটারে কিন্তু আমরা অনেক ভালো অবস্থানে আছি। বিশাল একটা জনসংখ্যার দেশ আমাদের দেশ, প্রতি কিলোমিটারে আমরা পৃথিবীর সবচেয়ে বলতে পারেন ঘনবসতিপূর্ণ এলাকা,
এবং আসলে বাস্তবিকভাবে ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে আমরা এত অতিমারি, মহামারী, অসুখ বিসুখ বিভিন্ন জিনিস, যখন আমরা ওয়েদারের কথা বলি, বাতাসের দূষিত বাতাসের কথা বলি, দূষিত পানির কথা বলি, ভেজাল খাবারের কথা বলি, সব দিকে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীতে একটা মানে এই জনবসতি বা আমাদের অ্যাওয়ারনেস কম অথবা কিছু অসাধু লোকের কারণে এইগুলো নিয়েই আমরা কিন্তু চলে যাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের বক্তব্যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবার মান ভালো, গড় আয়ুর পরিমাণ উন্নত বিশ্বের তুলনায় মাত্র 10 বছর কম। বক্তব্যটি শুনতে চাই, এই বক্তব্যের রিয়াকশন পেতে চাই সওগাত আলী সাগর টরন্টো থেকে। সওগাত আলী সাগর, আপনি শুনছিলেন যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলছিলেন উন্নত বিশ্বের সঙ্গে আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রায় কাছাকাছি, শুধু গড় আয়ুতে আমরা 10 বছর পিছিয়ে। এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন? গড় আয়ুতে আমরা এগিয়ে থাকবো কিংবা পিছিয়ে থাকবো তা তো কেবলমাত্র উন্নত বিশ্ব কিংবা স্বল্পোন্নত বিশ্ব কিংবা উন্নয়নশীল বিশ্ব তার উপর নির্ভর করে না, নির্ভর করে দেশটির সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, মানুষের জীবনযাপন, চিকিৎসা ব্যবস্থা, অনেক কিছুর উপরই। আমি যদি মানুষের স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে না পারি, আমি যদি মানুষের চিকিৎসা ব্যবস্থাটিকে যুগোপযোগী করে মানুষের প্রয়োজন মতো তার সামনে উপস্থাপন করতে না পারি, তাহলে তো আমি মানে জীবন লাইফ স্প্যানে আমি পিছিয়ে থাকবো। এবং এই যে লাইফ স্প্যানে পিছিয়ে থাকা, তার সঙ্গে কিন্তু কেবলমাত্র আমি উন্নত বিশ্বে বসবাস করি সেই কারণে না, কিংবা স্বল্পোন্নত দেশে বসবাস করি সেই কারণে না, আমি আমার স্বাস্থ্য ব্যবস্থা, জীবন ব্যবস্থাটিকে ঠিক যেই ব্যবস্থা থাকলে মানুষের জীবন লাইফ স্প্যানটা আরেকটু বাড়তে পারে সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। ফলে সেই বিষয়টিকে যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা আমাদের আরো কিছু ডেভেলপমেন্টের দিকে যেতে পারি, সামনে এগোতে পারি। কিন্তু আমরা যদি স্বীকার না করি, তাহলে কিন্তু আমরা যে জায়গায় আছি সেখানে বসে থাকবো, তার চেয়ে বড় একটু পিছনের দিকে চলে যাবো। জি সওগাত আলী সাগর, আপনার কাছে কৃতজ্ঞতাও, কিন্তু আপনাকে আরেকটু থাকতে বলবো। আমি জানি সেখানে এখন অনেক রাত, আপনারা অনেক কষ্ট করে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এটা দেশের প্রতি অবশ্যই মমতা, ভালোবাসা এবং দেশের উন্নয়ন আপনারা চান। আমি একটু যেতে চাই অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যম কর্মী আকিদুল ইসলাম, পরিচিত মুখ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে প্রশ্নটি করবার আগে আমি একটি গল্প বলতে চাই। সেটি হচ্ছে, একবার বাংলাদেশ ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে গিয়েছিল, তো ক্রিকেটারদেরকে সান্ত্বনা দেবার জন্য ক্রিকেট বোর্ডের প্রধান ঢুকলেন ক্রিকেটারদের ক্যাম্পে, ঢুকে বললেন খেলার খবর কি? বলল আমরা হেরেছি, বাংলাদেশ হেরেছে। বলে দল হেরেছে তাতে কি হয়েছে, টসে তো আমরা জিতেছিলাম। স্বাস্থ্য ব্যবস্থার মান খারাপ অথবা আমাদের গড় আয়ু উন্নত বিশ্বের চেয়ে মাত্র 10 বছর কম, এটি যদি হয় আমাদের সান্ত্বনা। আকিদুল ইসলাম, আপনি কি বলবেন এখন 2021 সাল? জি, অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই। একটি বিষয় নিয়ে যদি আমরা মাথায়, তাহলে আলোচনাটা সম্ভবত আরেকটু পরিচ্ছন্ন হবে। সেটি হচ্ছে যে স্বাস্থ্য খাত কিন্তু দেশের অন্যান্য খাতগুলোর মতো নয়। অর্থাৎ স্বাস্থ্য খাত এমন একটি জায়গা, যে জায়গার সঙ্গে যুক্ত রয়েছে মানুষের জীবন মৃত্যু। তো এই বিষয়টি মাথায় রেখে যদি আমরা কথা বলি, তাহলে আসলে স্বাস্থ্যমন্ত্রী কি বললেন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি কি বললেন, এই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়ার কোনো মানে নাই। কারণ তুষার ভাই অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার, এবং বাংলাদেশের অনেক মানুষের প্রিয়। তিনি খুব চমৎকার করে কিন্তু ব্যাখ্যা করেছেন যে স্বাস্থ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, তিনি কয়েকটি উদাহরণ দিয়েই বিষয়টি তুলে ধরেছেন যে দুর্নীতি নেই, তিনি বলছেন, চ্যালেঞ্জ করছেন সংসদে দাঁড়িয়ে। অথচ রাশেদ ভাই আপনিও বলেছেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলো তাহলে এত বছর ধরে যে সমস্ত বিষয়গুলো তুলে আনছে, সেই বিষয়গুলো কি তাহলে মিথ্যে ছিল? তাহলে কি মিথ্যে ছিল এই শাহেদের যে কাণ্ড বা সাবরিনার যে ঘটনা, এগুলো আপনি সুস্পষ্ট ভাবে বলেছেন। সে কারণেই বলছি যে আসলে বাংলাদেশের এই যে ধারাটি চলছে, এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। যে কথাটি এখানে অনেকেই বলেছেন যে স্বীকার করে নিতে হবে দুর্নীতি হচ্ছে, এবং এই বিষয়টি স্বীকার করে নিয়ে সমাধানের দিকে যদি আমরা যাই, তাহলেই শুধুমাত্র সম্ভব এই জায়গাটি উদ্ধার করা। তাছাড়া এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কিংবা দুর্নীতি হচ্ছে না, কোথায় হচ্ছে আপনারা দেখে দেন, এই সমস্ত কথা বলে আসলে ফাঁকা বুলি আউড়িয়ে রাজনীতিবিদদের মতো যদি কথা বলেন তারা, তাহলে তাদের মনে রাখতে হবে যে আসলে সংসদ কিংবা মাঠ
কিংবা মঞ্চ সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য খাত থেকে ভিন্ন একটি জায়গা, কিন্তু তারা ধরনের কথাবার্তা বলছেন তাতে আমার কাছে সুস্পষ্টভাবে মনে হচ্ছে যে তারা ভুলেই গেছেন যে বাংলাদেশের একটি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে কথা বলছেন। জি, আকিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী, অস্ট্রেলিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের মাঝামাঝি অবস্থায় বলেছিলাম স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিরা স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অভিযোগ মানতে নারাজ। তারা দুর্নীতি বন্ধ করতে চান না, বন্ধ করতে চান দুর্নীতি নিয়ে রিপোর্টিং। কথা বলতে চাই ডক্টর এজাজ আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ, মধ্যরাতে যোগ দিয়েছেন সান্তিয়াগো যুক্তরাষ্ট্র থেকে। তাহলে আমরা 2021 সালেও কি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা নিয়ে মৌলিক অধিকার নিয়ে বিতর্ক চালিয়েই যাব, নাকি আমরা কাজেও দেখতে পাব স্বাস্থ্য সংবিধানের মৌলিক অধিকার? ধন্যবাদ। আসলে মূল সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টে। ডাক্তাররা যে চিকিৎসা করছেন সেটা একটা সিস্টেম, আর তাদেরকে যে ম্যানেজমেন্ট যে সিস্টেমটা যেটা প্রত্যেক হাসপাতালে আছে এবং সেটার ধারাবাহিকতায় স্বাস্থ্য পর্যন্ত উপর লেভেল থেকে আসে, এই জায়গাটা কিন্তু মূল সমস্যা, যেটা ডক্টর তুষার বলেছেন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে ম্যানেজমেন্ট যখন খারাপ হয় তখন কিন্তু তার আউটকামটাও খারাপ হয়। ডাক্তারদের প্রচন্ড সদিচ্ছা এবং কর্মঠ হওয়া সত্ত্বেও ফলাফলটা আসছে না। সাধারণ মানুষ যখন জিনিসটা দেখছে তখন কিন্তু দোষটা যে পড়ছে ডাক্তারদের, যে ডাক্তারের দোষ রয়েছে। আসলে যে ঢাকা মেডিকেলের যে পরিচালক উনি যে বক্তব্যটা বলেছেন সেটা আসলে আমার কাছে মনে হয়েছে ওই কুমিরের একটা বাচ্চাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখানোর মতো। যে জায়গাটায় সমস্যা সেটা না দেখিয়ে সমস্যাটা সমাধান দেওয়া হচ্ছে যে তার গড় আয়ু কি করে বাড়লো। ম্যানেজমেন্ট যদি স্ট্রং হয় তাহলে কিন্তু ম্যানেজমেন্টই দক্ষ লোক নিয়োগ, তাদের বাজেটের সুন্দর করে বাজেটকে ইউটিলাইজ করা এবং প্রত্যেকটা মেশিন ডাক্তার যেমন ঠিকভাবে কাজ করে এই জিনিসটাকে যে নিশ্চিত করবে, সেই জায়গাটায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু পুরো সিস্টেমটা কোলাপস করে যাবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং এইসব গ্রাসরুট লেভেলে যদি দুর্নীতিগুলো ছোট ছোট করে বন্ধ করা যায় তাহলে কিন্তু উপরের লেভেলও বন্ধ হয়ে যাবে। আপনি হাসপাতালে দেখেন, হাসপাতালে কিন্তু ছোটখাটো দুর্নীতি কিন্তু প্রতি রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে। কাজে হাসপাতালে যে ম্যানেজমেন্ট চিফ যিনি ম্যানেজমেন্ট করবেন তার যে সিস্টেম থাকবে সেই জায়গাটাই কিন্তু আমার কাছে মনে হয় যেন সবচেয়ে বড় সমস্যা। সেই জায়গাটাই সবচেয়ে বড় বেশি দৃষ্টি দেওয়া দরকার এবং তাদের উচিত হবে যে এইসব ব্যাপারে দক্ষ লোককে নিয়োগ করা যাদের ম্যানেজমেন্টের স্কিলস আছে। হসপিটাল ম্যানেজমেন্ট ইজ আ সায়েন্স, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে সকল অভিজ্ঞ মানুষের পরামর্শ, দক্ষ, টেকনিক্যালি যিনি সাউন্ড, যিনি লজিক্যালি সাউন্ড, যিনি প্র্যাকটিক্যালি সাউন্ড, তাকেই স্বাস্থ্যসেবা খাত পরিচালনার দায়িত্ব দিতে হবে। আমি শেষ বক্তব্যটি শুনতে চাই ডক্টর আফম রুহুল হক, শ্রদ্ধাভাজন চিকিৎসক, অধ্যাপক, অনেক ডাক্তারেরও শিক্ষক এবং এই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডক্টর আফম রুহুল হক। সকল মন্ত্রণালয়কে যদি সফলভাবে চালাতে হয় ম্যানেজমেন্টকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। ডিসেন্ট্রালাইজেশন বলতে আমাদের ডিভিশনাল লেভেল পর্যন্ত হয়তো যেতে পারি, আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যেতে পারবো না। এবং প্রত্যেকটি বড় বড় হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্পেশালিস্ট হসপিটালগুলোকে অটোনমাস পদ্ধতিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটা চলছে এরকম ব্যবস্থা তার জনবল নিয়োগ করতে পারে এবং তাদের বাজেট দিয়ে চলতে পারে। সেই রকম ব্যবস্থাপনা না হলে আমরা এটাই কাজ করতে পারবো না। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে, আমাদের স্পেশালিস্ট এক সেকেন্ড একটু আমাদের স্পেশালিটি হসপিটাল গুলো যদি ভালোভাবে চালাতে হয় তাহলে আমাদের রেফারেল সিস্টেম একেবারে উপজেলা থেকে সেন্ট্রাল হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছি যে এই অপারেশন ফি এবং কে কখন আসবে, কার কখন অপারেশন হবে এটা ঠিক করতে পারবো না। এগুলো করতে গেলে আমাদের একটি বড় চেঞ্জ, টোটাল চেঞ্জ ম্যানেজমেন্ট আনতে পারলে আমরা এই হাসপাতাল ব্যবস্থাপনা যদি আমাদের স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার সুন্দর স্ট্রাকচারটাকে সুন্দর ব্যবস্থাপনা আনতে পারলে আমাদের হসপিটাল ব্যবস্থাপনা সুন্দর হবে। এছাড়া আমাদের শিক্ষা আছে, প্রিভেন্টিভ মেডিসিন আছে, অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আমরা আলাপ করি। জি,
প্রফেসর ডক্টর আফম রুহুল হক, শ্রদ্ধাভাজন চিকিৎসক এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা খুব অল্প সময়ের জন্য একটু আসতে চাই প্রফেসর মাজারুল হক আপনার কাছে, খুব সংক্ষেপে যদি বলেন এত বড় সমস্যা, এত বড় জটিলতা কিভাবে উতরাবো, আপনার বিশ্বব্যাপী অভিজ্ঞতা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি যেটা মনে করি যে আমরা আজকে যেরকম আলোচনা করলাম বেশ কয়েকটা বিষয়ে, ব্যবস্থাপনা আসছে, দুর্নীতি আসছে, আমার মনে হয় যে একটা কমিশন গঠন করা উচিত দুটো দিক দেখার জন্য। একটা হলো স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা, আর একটা হলো চিকিৎসা শিক্ষা। এই দুটো বিষয়ে দুটো কমিশন যদি গঠন করা হয় এবং তারা যদি আইডেন্টিফাই করে উইকনেসেসগুলি, স্ট্রেংথগুলি, এবং তারপরে পরামর্শ দেয় যে কি করণীয় আছে আমাদের একটা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা এবং বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা, তাহলে আমার মনে হয় আমরা আমাদের যে ত্রুটিগুলি, ল্যাপসেসগুলি, সেগুলি চিহ্নিত করতে পারবো। তারপরে তাদের পরামর্শগুলি নিয়ে সরকার যদি কাজ করে যে আজকে যে দুর্নীতি হচ্ছে, আজকে যে অপচয় হচ্ছে, আজকে যে দক্ষতার অভাব রয়েছে, এই সবগুলি কিন্তু নিরসন করা সম্ভব এবং সরকারের এখানে আন্তরিকতা থাকতে হবে। এবং আমি যে পরামর্শটা দিলাম একটা কমিশনের মাধ্যমে, রিসেন্টলি আপনারা হয়তো শুনে থাকবেন যে নেপালে কিন্তু একটা কমিশন তারা করে তারপরে তারা ব্যবস্থা নিচ্ছে। আমারও মনে হয় যে আমরা যদি দুটো কমিশন করতে পারতাম, একটা চিকিৎসা শিক্ষা বিষয় আর একটা চিকিৎসা সেবা, তাহলে আমার মনে হয় যে আমরা একটা কৌশলগত পরিকল্পনা করে একটা লক্ষ্য অর্জনের জন্য অগ্রসর হতে পারতাম। তা না করে আমরা স্পোরাডিক ডেভেলপমেন্টে আমার মনে হয় তেমন কোনো একটা লাভ হবে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি একটি কমিশনের প্রস্তাব করেছেন। ড্যাবের সাবেক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি প্রফেসর ডক্টর হারুন আল রশিদ, আপনাকে আর প্রশ্ন করব না, শুধু বলুন সমাধানের জন্য আপনারা বিরোধী দলে আছেন, আপনাদের সংগঠন সাচিবের বিরোধিতা করে, সংক্ষেপে যদি একটু পরামর্শ দেন যে মানুষের স্বাস্থ্যের অধিকার বিষয়ে সাচিব এবং ড্যাব কি আলাদা সংগঠন থাকবে নাকি একসঙ্গে কাজ করবে? ডক্টর হারুন আল রশিদ। আজকে আসলে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা উই হ্যাভ কাম টু এ সলিউশন রাদার, আমি বলবো। কারণ বক্তারা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস বলেছে যে ম্যানেজমেন্ট প্রবলেম। আমি এটার সাথে আরেকটা জিনিস যোগ করব যে পলিটিসাইজেশন। দুটো জিনিস কিন্তু কাজ করে বাংলাদেশে। অব্যবস্থাপনার মূলে যারা ব্যবস্থাপক তারা যোগ্য না, যে ব্যাপারে পলিসি তৈরি করছে হি ইজ নট ফিট ফর দ্যাট পলিসি মেকিং। আর অতি রাজনৈতিকরণ, প্রত্যেক জায়গায় পলিটিক্যাল লোকজনকে নিয়োগ দেওয়ার ফলে দেখা যাচ্ছে দুর্নীতি এবং অব্যবস্থাপনা আমাদের জেঁকে বসেছে। সেই জন্য আমি যেটা অন্যান্য বক্তারা বলেছেন আমি তাদের সাথে একমত, অটোনমি দিয়ে দাও সব জায়গায়। আপনি দেখেন আমার চিটাগং মেডিকেল কলেজে কি জিনিস কিনা হবে সিদ্ধান্ত হয় ঢাকায়, সেই জিনিস কিনে পাঠানো হয়, দেখা যায় ওখানে ব্যবহার করার মতো লোক বল নাই, সেটা পরে পরে নষ্ট হচ্ছে। আপনাকে আরেকটা এক্সাম্পল আমি দিব। আপনি আজকে ঢাকা মেডিকেল কলেজে যান, পেডিয়াট্রিক সার্জারিতে অ্যাটলিস্ট আমার মনে হয় এখন 5 থেকে 7 জন প্রফেসর আছে, অথচ ইউ গো টু আদার মেডিকেল হারুন, প্রফেসর হারুন, আমরা সমস্যার কথা হাজার ঘন্টা আলোচনা করতে পারি, আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ। আমি ডক্টর আজিজ আপনার 30 সেকেন্ডে একটু বক্তব্য শুনতে চাই। আমার প্রশ্নটি ছিল এরকম, রাজনীতির প্রশ্নে আপনাদের আলাদা মতাদর্শ থাকতে পারে সাচিব এবং ড্যাবের, রাজনীতির প্রশ্নে আপনাদের আলোচনা কথাবার্তা আলাদা হতে পারে, কিন্তু এদেশের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সুরক্ষায় ড্যাব এবং সাচিব একসঙ্গে মুভ করবে কিনা আগামী দিনে আমরা দেখতে পাবো কিনা আপনাদেরকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের যারা চিকিৎসক তারা তাদের বিভিন্ন সংগঠন আছে, নিজস্ব আদর্শের ব্যাপার থাকতে পারে, কিন্তু আমাদের সবারই কিন্তু মূল ইস্যু জনগণের চিকিৎসা সেবা দেওয়া। এই কোভিড আর ডেঙ্গুতে দেখেন আমরা কিন্তু একসাথেই কাজ করেছি, এখানে কিন্তু আমাদের ভিন্ন ইস্যু ছিল না। সুতরাং এই জায়গাটা আমাদের কোনো দ্বিমত নাই। তবে আমি মনে করি যে আমাদের এই যে দক্ষ জনবলের কথা বলেন, দক্ষ জনবল তো মায়ের পেট থেকে জন্ম নেয় না। এইখানে চিকিৎসকরা, আমাদের চিকিৎসকরা পুলিশে আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ভালো কাজ করতেছে। আমাদেরকে ট্রেন করতে হবে। যারা চিকিৎসক আমরা বিসিএস ক্যাডারে ঢুকি, তারপরে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চায়, যে টিচার হতে চায়, আলাদা আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা। আমাদের প্রশিক্ষণের অভাব আছে, আমাদের একটা প্রশিক্ষণ সেন্টারই হওয়া উচিত চিকিৎসকদের ট্রেনিং দেওয়ার জন্য। সেই জায়গাটা আমাদের অভাব আছে। সেই জায়গাটায় আমরা কেন জানি মনে হয়, ওই যে আগে যেটা বললাম, আমাদেরকে যারা মন্ত্রণালয়তে কন্ট্রোল করে তারা কেন জানি মনে হয়
চায় না যে আমাদের এই ট্রেনিংটা দেই, তারা চায় সবসময় ডাক্তাররা ম্যানেজার হিসেবে ফেল করুক। এই জায়গাটা আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে, যেটা আন্তঃক্যাডার বৈষম্য। আমরা চাই কৃত্য পেশাভিত্তিক প্রশাসন, যে আমাদের লোকজনই আমাদের পেশায় ট্রেন্ড হয়ে আমাদের সমস্যাগুলো বুঝবে, তারা প্রশাসন সাজাবে, তাহলে এটা সমাধান হবে। জি ডক্টর এম এ আজিজ, আমি খুবই দুঃখিত, কিন্তু আমাকে একটি প্রশ্ন ডক্টর আব্দুল নূর তুষারকে করতে হয়। আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ডাক্তার আব্দুল নূর তুষারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে খুব সাধারণ। ভুলে যান আপনি ডাক্তার আব্দুল নূর তুষার এদেশের পরিচিত মুখ, গণমাধ্যম কর্মী। মনে করেন গ্রাম থেকে একটি অসুস্থতা নিয়ে অসুস্থ স্বজনকে নিয়ে ঢাকায় এসেছেন। এদেশের প্রধানমন্ত্রী নিত্য কাজ করছেন, পরিশ্রম করছেন প্রত্যেক মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে। সাধারণ নাগরিক প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা দিতে চায়? 30 সেকেন্ড। তার প্রতি আমাদের অনুরোধ হবে তিনি নিজে যেন স্বাস্থ্য ব্যবস্থার তদারকি করেন, অন্তত কিছুদিনের জন্য হলেও সরাসরি, যেমন তিনি কিছু মন্ত্রণালয় নিজের হাতে রাখেন, এবং তিনি যেন যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের কথা শুনে বাংলাদেশে একটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা ন্যাশনাল হেলথ সিস্টেম তৈরি করার ক্ষেত্রে যা যা সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন সেটি দেন। স্বাস্থ্য ব্যবস্থা মূলত একটি টেকনিক্যাল সেবা, এবং এটি যারা করেন তারা তাদের শিক্ষা জীবনের শেষ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই সেবাটি কোনো না কোনোভাবে প্রদান করেন। একজন ডাক্তার, একজন নার্স বা স্বাস্থ্যকর্মী তিনি কিন্তু বিদ্যাটা ভুলে যান না, এবং জীবিত থাকা অবস্থায় কোথাও না কোথাও তিনি স্বাস্থ্যের কাজই করেন। ফলে আমি বলবো যেটি অনেকটা এক ধরনের আর্মির মতো একটি বিষয়। ফলে আমার সাধারণ মানুষ হিসেবে তার কাছে আমার অনুরোধ থাকবে তিনি নিজে যেন কিছুদিনের জন্য এই মন্ত্রণালয়টিকে তদারক করেন, এবং তিনি যেন একটি ন্যাশনাল হেলথ সিস্টেম তৈরির ক্ষেত্রে যা যা সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন সেই সিদ্ধান্তগুলি। ডাক্তার আব্দুল নূর তুষার, ডাক্তার এম এ আজিজ, ডাক্তার হারুন আল রশিদ, ক্যাপ্টেন আইনুল হক, মানিক মিয়াজি, আফম রুহুল হক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক, ফজলুল বারী, ডাক্তার এজাজ আহমেদ, আকিদুল ইসলাম, শওগাত আলী সাগর, আবু হেনা মোর্শেদ জামান, ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আপনারা প্রত্যেকে আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা গ্রহণ করুন। আপনাদের মূল্যবান অভিজ্ঞতা, শিক্ষা, আপনাদের সদিচ্ছা, আপনারা এসএটিভি সংলাপে অনুদান করেছেন, কন্ট্রিবিউট করেছেন। আমরা একটা বার্তা দিতে চাই স্বাস্থ্য পরিচালনায় যারা রয়েছেন, স্বাস্থ্য বিভাগে যারা রয়েছেন তাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য। সেটি হচ্ছে এদেশের চিকিৎসকরা প্রাণ দিয়ে প্রমাণ করেছে তারা চিকিৎসা করতে চায়। এদেশের চিকিৎসকরা মাস্ক ছাড়া, পিপি ছাড়া রোগীর সেবা দিয়ে প্রমাণ করেছে চিকিৎসা একটি মহান সেবা। এদেশের প্রধানমন্ত্রী ৭৪ বছর বয়সেও প্রতিদিন বাংলাদেশের মানুষের প্রতিটি মৌলিক অধিকারের খোঁজ খবর রাখছেন। শুধু যারা পিছনে থেকে স্বাস্থ্য বিভাগকে কলুষিত করছেন, দুর্নীতি নিমজ্জিত করছেন, যারা লুটপাট করছেন, তাদের জন্য বার্তা হচ্ছে ভুলে যাবেন না, প্রধানমন্ত্রী ছাড় দেন, ছেড়ে দেন না। শুভরাত্রি।